আজকে ক্লাসটা মূলত হচ্ছে আমাদের একটু বলতে দেন। আজকের ক্লাসটা মূলত হচ্ছে যে একটু নট অ্যাডভান্স, নট ইন্টারমিডিয়েট, আবার নট প্রো। ঠিক আছে, মানে একটা মিড লেভেলের একটা জিনিস, বাট একটু হালকা টেকনিক্যাল। আমরা ওয়েবসাইট যখন আমরা কাজ করি, যেমন আমরা ইদানিং অ্যাড চালাইছি কিসের উপরে, একটা পেজের উপরে অ্যাড চালাইছি, একটা পেজের ভিডিওর উপরে অ্যাড চালাইছি, কোনো একটা ফর্মের জন্য অ্যাড চালাইছি, এরকম চালাইছি না আমরা অ্যাড। তো অ্যাড যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলের অ্যাড চালাতে যাবেন, বা আপনি যখন একটু ই-কমার্স বা ধরেন কোনো একটা কোম্পানির অ্যাড চালাতে যাবেন, তখন একটা ওয়েবসাইটের উপর অ্যাড চালাতে হবে। আর ওয়েবসাইটের ভিতরে কিন্তু বিহেভিয়ারটা একটু অন্যরকম। ফেসবুকের বিহেভিয়ার মানুষের একরকম, ওয়েবসাইটের বিহেভিয়ারটা মানুষের আলাদা আলাদা। তো ওয়েবসাইটের বিহেভিয়ার যদি বুঝতে হয়, সেক্ষেত্রে আমার একটা ওয়েবসাইট থাকতে হবে। আর দেখবেন যে বর্তমানে যে কোনো বিজনেসেরই একটা ওয়েবসাইট থাকে। আর একটা বিজনেসের যদি ওয়েবসাইট না থাকে, তার মানে আসলে তার এক্সিস্টিং কোনো কিছুই নেই। কারণ ফেসবুক কোনো সময় একটা মানুষের আইডেন্টিটি হইতে পারে না। বুঝতে পারছি? ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ড অফ আপনার প্রেজেন্স, যে আমি এই জায়গায় আছি, ফেসবুকে আমি আছি, ইনস্টাগ্রামে আমি আছি, কিন্তু অ্যাজ এ বিজনেস আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে। দেখবেন বাংলাদেশে যত বড় বড় ওয়েবসাইট আছে, বিজনেস আছে, বাংলাদেশে যত বড় বড় বিজনেস আছে, তাদের কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইট আছে। যেমন আমরা যত বড় বিজনেসের নামই বলেন, সবারই দেখবেন একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা আসলে কি করে? এই ওয়েবসাইটটা হচ্ছে একটা কোম্পানির, মানে মাদার ডোমেন। মানে বিজনেসটা কি ডাজেন্ট ম্যাটার, আপনার ভিজুয়ালাইজেশন, অনলাইনের যে ভিজুয়ালাইজেশন, ওই জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন arong.com, বা আরং লেখা যদি সার্চ করেন, আপনি কি আরং এর আউটলেট পাবেন, না আরং এর ওয়েবসাইট পাবেন? ওয়েবসাইট পাবেন। আপনি ঘরের বাজার লেখা সার্চ করবেন, আপনি ওয়েবসাইট পাবেন, না তাদের ফেসবুক পেজ পাবেন? প্রথমে ওয়েবসাইট পাবেন, এরপরে কি হচ্ছে ফেসবুক পেজ পাবেন। ওয়েবসাইট থাকলে কি হয়? ওয়েবসাইটটা হচ্ছে আপনার যে অথরিটিটা আছে, আপনার যে একটা মার্কেটে ডমিনেশন করার যে পাওয়ারটা আছে, ওই পাওয়ারটা আপনারে এক্সট্রা করে দেয়। ফেসবুকের পেজ কিন্তু উনিও খুলতে পারে, আমিও খুলতে পারি, আপনিও খুলতে পারেন। কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু আপনি চাইলেই র্যাঙ্ক করে দিতে পারবেন না। ওইটার জন্য আপনার নিজস্ব কাজ করতে হবে। তো একটা ওয়েবসাইট একটা বিজনেসের জন্য মাস্ট। আর এই ওয়েবসাইটের বিহেভিয়ারটা কেমন হয়, ওয়েবসাইট থেকে আমরা কিভাবে ডাটা এক্সট্রাক্ট করি, কিভাবে ডাটাগুলোরে আমরা, মানে ক্লায়েন্টের যে বিহেভিয়ারটা আছে বা আমার যে ট্রাফিকের বিহেভিয়ারটা আছে, এই ট্রাফিক বিহেভিয়ারটা আমরা কিভাবে এক্সট্রাক্ট করে এটা পরবর্তীতে আমরা অ্যাডে কাজে লাগাই, এই জিনিসটাই আজকে থেকে আমরা শেখা শুরু করব। যেমন আমরা একটা পার্ট দেখছেন অ্যাডস ম্যানেজারে, সেভ অডিয়েন্স নামে একটা পার্ট দেখছেন না? ওইদিকে পাশে দিয়ে লেখা আছে ক্রিয়েট অডিয়েন্স। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে লেখা থাকে হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স। এই যে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, আমরা এখনো যাই নাই কিন্তু এই কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্সে। কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স যদি আপনার বুঝতে হয়, আপনার বুঝতে হবে যে কাস্টমার বিহেভিয়ারটা কেমন। কাস্টমার বিহেভিয়ার যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি কাস্টম অডিয়েন্স বানাইতে পারবেন। আর কাস্টম অডিয়েন্স বানাইতে পারলে অটোমেটিক আপনি লুক লাইক অডিয়েন্স বানাইতে পারবেন। আমার কথা বুঝতে পারছি? এখন এই দুইটা জিনিস, এই দুইটা অডিয়েন্স বানাইতে গেলে আমার বুঝতে হয় কাস্টমার বিহেভিয়ার, একটা ওয়েবসাইট বিহেভিয়ার। ঠিক আছে? ওয়েবসাইট থেকে কিভাবে ডাটা নিব, এটার জন্য আমরা ইউজ করি পিক্সেল। পিক্সেল জিনিসটা কি আপনার এটা একটু বুঝতে হবে। আপনারা সবাই জানেন যে আজকে আমরা পিক্সেল সেটআপ করব। এখন পিক্সেল সেটআপ জিনিসটা কি, এটা একটু বুঝতে হবে। এখন ওয়েবসাইটের ভিতরে মানুষ কিন্তু যায়, মানে ফেসবুকের ভিতরে ধরেন রেগুলার বেসিসে 10 মিলিয়ন মানুষ অ্যাক্টিভ ইউজার, এটা ফেসবুকের তথ্য। এখন এই যে 10 মিলিয়ন ইউজার আছে, তার ভিতরে যে আপনি অ্যাড দেখাইতেছেন, এই অ্যাড দেখানোর পরে সে কি করতেছে, আপনার ওয়েবসাইটে যাইতেছে। তো ওয়েবসাইটে যাওয়ার পরে সে এমন হইতে পারে ওয়েবসাইটে ঢুকার আগে সে আউট হয়ে গেছে, মানে আউটবাউন্ড হয়ে গেছে। ঠিক আছে? এই মানে ঢুকার আগে যদি সে বের হয়ে যায়, তাহলে এটা আমরা আউটবাউন্ড হয়ে যায়। ঠিক আছে? তো এই যে আউটবাউন্ড হয়ে গেল, এটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারতেছেন না। আবার এরকম হইতে পারে সে হোম পেজ দেখছে, দেখার পরে সে একটা প্রোডাক্টও দেখছে, অ্যাড টু কার্টও করছে, করার পরে সে বেরিয়ে গেছে। আপনি জানেন না। মানে আপনার এরিয়ার ভিতরে ধরেন এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এর ভিতরে আপনি, আপনার এই বিল্ডিং, কিন্তু এই বিল্ডিং এর ভিতরে কে ঢুকছে, কখন ঢুকছে, সে কি করছে, এটা আপনি কিছুই জানেন না। তো এই বিল্ডিং এর ভিতরে যদি আমি নজরদারি করতে চাই, তাহলে আমি কি করতে পারি, যে আমার এই দিকে কি কি হইতেছে, এটা যদি নজরদারির ভিতরে রাখতে চাই, আমি কি করতে পারি জায়গাতে বলেন তো? সিসি ক্যামেরা লাগাইতে পারি। যেমন এই রুমটাই আমি যদি ধরি, ধরেন স্যারে চাইবে যে আজকে ক্লাসে কি চলতেছে, ডিজিটাল মার্কেটিং ক্লাসে কি চলতেছে, এটা সে জানতে চায়। ঠিক আছে? এখন ধরেন এদিকে কোনো ধরনের অ্যাক্সেস নাই, ওনার কোনো অ্যাক্সেস নাই। উনি কি জানতে পারবে যে এই জায়গাতে কি হইতেছে? এমন হইতে পারে আমরা ডিজিটাল মার্কেটিং নাম দিয়ে ঢুকছি, কিন্তু আমরা এদিকে আড্ডা মাইরা বেরিয়ে গেছি। কিন্তু এদিকে যদি একটা ক্যামেরা থাকে, ওই ক্যামেরাতে যদি আপনি সাউন্ড ট্র্যাক করার মতো ডিভাইস থাকে, উনি কিন্তু ওই ক্যামেরা দিয়ে দেখতে পারবে যে আসলে ক্লাস হইতেছে না তার আড্ডা দিতেছে।
একটা ওয়েবসাইটের ভিতরে আমরা এরকম ক্যামেরা ফিট করি সহজ ভাষায়। এই যে পিক্সেল যে বিষয়টা আছে না, এটা একটা ওয়েবসাইটের ভিতরে ক্যামেরা ফিট করার মতো। মানে আপনার বাড়িতে কে ঢুকতেছে, কে কতটুকু গেছে, কে পারচেস করছে, কে পারচেস করে নাই, কে পারচেস করতে গিয়ে বের হয়ে গেছে, কে আউটবাউন্ড করতে করে বের হয়ে গেছে, কেউ ঢুকতে পারে নাই, তার বিহেভিয়ারটা কেমন ছিল, এই পুরো ট্র্যাকিং করার জন্য আমরা কি করি, ফেসবুক পিক্সেল সেটআপটা করি। বুঝতে পারছি? এই ফেসবুক পিক্সেল সেটআপটা আপনি যখন করবেন, এটা অনেক ধরনের সিস্টেমে করা যায়, মানে অনেক রকমের সিস্টেম আছে। কিন্তু আমরা আপনাদেরকে বা আপনারা মনে হয় একটা পিক্সেল সেটআপ দেখছেন, একরকম পিক্সেল পিক্সেল সেটআপ দেখছেন, ওইটা করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে ইন ফিউচার পিক্সেল সেটআপটা এরকমই হয়ে যাবে। কিন্তু আপনি যখন প্রফেশনালি করতে যাবেন, মানে আপনি যদি একটা বিজনেস, বড় বিজনেসের সাথে কাজ করেন, ধরেন সে একটা আড়ং-এর মতো বিজনেস, দরকার নেই আড়ং-এর মতো বিজনেস, মানে কোন একটা বিজনেস যে মান্থলি তার একটা গুড এক্সপেন্স আছে, অ্যারাউন্ড 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকার অ্যাড এক্সপেন্স করে, তার কাছে কিন্তু তার কাস্টমার ডাটা হিউজ ইম্পর্টেন্ট। মানে তার প্রতিটা ক্লায়েন্টের ডাটা কিন্তু তার কাছে এক একটা মানে সোনার বারের মতো। বুঝতে পারছেন? তো আমি যদি একটা থার্ড পার্টি অ্যাপ, মানে এমন অনেক সিস্টেম আছে যেগুলো হচ্ছে আমরা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ডাটা কালেকশন করতে পারি। ঠিক আছে? এটা আমি দেখাবো না, এটা আপনারা দেখাবো না, আমরা একটু টেকনিক্যাল জিনিসটা দেখাবো আপনাদের। আর যদি পরে মনে হয় যে আপনারা পারতেছেন না, তখন আমরা টেকনিক্যালটা দেখাই দিব, মানে ইজিটা দেখাই দিব। ওই থার্ড পার্টি অ্যাপের ভিতরে আপনি যখন রাখতেছেন, মানে একটা মাধ্যম, থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যখন ডাটাটা আনতেছেন, ডাটার মাঝখানে কি হয়, মানে আপনি ধরেন আমি আপনার একটা কথা বলছি, আপনি আবার ওনার যে একটা কথা বলছেন, এতে কি হবে, ধরেন আমি আপনারা যেমন বললাম, আপনি কিন্তু ওনারা এমনি পাস করবেন না। ধরেন আমি বললাম ভাই কেমন আছেন, আপনি ওনারা গিয়ে বলবেন কি অবস্থা। কথাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ডাটাটা কিন্তু আমি পাঠাইছি কি কেমন আছে, উনি পাঠাইছে কি কি অবস্থা। আমি যখন কোনো মাধ্যম ইউজ করি, মানে আমি কোনো থার্ড পার্টি যখন ইউজ করি, তখন কিন্তু আমার ডাটা ফ্লুয়েন্সি ভালো থাকে না, ইকুরেসি ভালো থাকে না। বুঝতে পারছি? আর আমাদের পিক্সেল সেটআপের মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ডাটা ইকুরেসি যাতে ভালো থাকে। আমার ডাটা ইকুয়েসি যদি ভালো না থাকে, সেক্ষেত্রে আমার যে কাস্টম অডিয়েন্স বানাবো, লোকাল অডিয়েন্স বানাবো, এগুলো ভালো হবে না, কোয়ালিটি ভালো হবে না। বুঝতে পারছি? এই কারণে আমরা কি করি, এই কারণে আমরা পিক্সেল সেটআপ করার ক্ষেত্রে আমরা গুগল ইউজ করি। বুঝতে পারছি? কারণ গুগলের একটা টুলস আছে, ওইটার নাম হচ্ছে ট্যাগ ম্যানেজার। এই ট্যাগ ম্যানেজারের কাজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরে কি কাজ হচ্ছে, মানে ওয়েবসাইটের একটা ওয়েবসাইট তো আপনার বিভিন্ন ধরনের কোডের উপরে ডিপেন্ড করা হয়, যেমন HTML কোড থাকে, জাভাস্ক্রিপ্ট কোড থাকে, PHP কোড থাকে, পাইথন থাকে, এরকম অনেক ধরনের ল্যাঙ্গুয়েজের উপর একটা কোড ইয়া, মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে অনেক ধরনের কোড জেনারেট করা হয়। এখন ওয়েবসাইটের ভিতরে আমরা আরো এক্সট্রা ডাটা লোড করে ফেসবুক প্রতিটা ইভেন্টের জন্য, মানে প্রতিটা কাজের জন্য ফেসবুক আলাদা আলাদা কোড দেয়। মানে আপনি ধরেন হোম পেজ ট্র্যাক করবেন, এটার জন্য আলাদা কোড, আপনি অ্যাড টু কার্ট ট্র্যাক করবেন, এটার জন্য আলাদা কোড। বুঝতে পারতেছি? আমাকে ভাই বুঝতে পারতেছেন আপনারা? বোঝার চেষ্টা করবেন, যদি না বুঝেন আমার বলবেন। প্রতিটার জন্য আলাদা আলাদা করে কোড দেয়। এখন এই কোড গুলো যদি আপনি বসাতে চান, আপনার অবশ্যই ডেভেলপার সেন্স থাকতে হবে, আপনার জাভা স্ক্রিপ্ট সম্পর্কে নলেজ থাকতে হবে। আর আমাদের কি জাভা স্ক্রিপ্ট সম্পর্কে নলেজ আছে? আমাদের জাভা স্ক্রিপ্ট সম্পর্কে নলেজ নাই। আর সাধারণ একটা মানুষের জাভা স্ক্রিপ্ট কোড সম্পর্কে নলেজ থাকারও কথা না। এই যে বিষয়গুলো আছে, এই যে জাভা স্ক্রিপ্ট কোড জানতে হবে না, আপনার একটা টেমপ্লেট বানায় দিয়ে দিবে, এই জিনিসটা করছে হচ্ছে গুগল। গুগল কি করছে, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যত ধরনের কোড আছে সব নিচের ব্যাকএন্ডে রাখছে, রাখে আপনারা শুধু একটা ইন্টারফেস দিছে, আপনি এখানে যা কোড বসাই দিবেন শুধু। কোড বসাবেন বলতে আমরা যে ভাষাটা বুঝি ওই ভাষাটা শুধু বসাবেন। তারপর হালকা টেকনিক্যাল, মানে পুরোটাই যে আপনার মানে পুরোপুরি ইজি এরকম না, হালকা টেকনিক্যাল আছে, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন এটা ইজি হয়ে যাবে। বুঝতে পারছি? আর আমি আপনাদের গ্রুপের ভিতরে অলরেডি একটা শিট দিয়ে দিছি, ওই শিটটা দিয়ে জাস্ট কপি পেস্ট করবেন, কাজ হয়ে যাবে। আমাদের বুঝতে পারতেছি? এখন মেইন জিনিসটা হচ্ছে আমি যত কথাগুলো বলছি, এই পুরো কথাগুলোই আসলে আমার ওয়েবসাইটের উপরে। এখন এই ওয়েবসাইট এর উপরে যেহেতু, তাহলে আমার একটা ওয়েবসাইট লাগবে। আপনারা প্র্যাকটিস করে, আমার কাছে তো ওয়েবসাইট আছে। কিন্তু বিষয় হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন কাজ করার ক্ষেত্রে, তখন কিন্তু আপনার একটা কি লাগবে, ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া আপনি এই কাজটা করতে পারবেন না। এটা পুরোপুরি ওয়েবসাইট বেসড। এখন ওয়েবসাইট করার ক্ষেত্রে আমরা একটা সাইট ইউজ করি, এটা হচ্ছে প্যান্থিয়ন। এই প্যান্থিয়ন কি করে, প্যান্থিয়ন হচ্ছে আমার ফ্রি হোস্টিং দেয়। হোস্টিং, এখন প্যান্থিয়ন হোস্টিং দেয়। আমরা যখন এই ওয়েবসাইটের ভিতরে যাই, তখন আমাদের একটু ডোমেন হোস্টিং এর একটু নলেজ থাকতে হয়। ওইটা আমরা আপাতত এত বেশি নিতেছি না। ডোমেন আমি হালকা করে একটু বুঝাই দিই। হোস্টিং মানে হচ্ছে এই জমিটা, বুঝতে পারছি, এই বিল্ডিং যে জায়গা জমির উপরে দাঁড়ায় আছে, এটা হচ্ছে হোস্টিং। ঠিক আছে? যে জায়গায় রাখা হয়েছে বিল্ডিংটা। আর ডোমেন হচ্ছে এই যে বিল্ডিং এ ঢোকার সময় একটা নাম আছে না, এটার বলা হয়েছে নাম। যেমন ওয়েবসাইটের নাম www.shahaporan.com, এটা হচ্ছে ডোমেন। আর এটা যে সার্ভারে হোস্ট করা হয়েছে ওটার বলা হচ্ছে হোস্টিং। বুঝতে পারছি?
আজকে এতটুকুই বুঝেন, আমরা যখন এসইও ক্লাসে ঢুকবো তখন আস্তে আস্তে আমরা এই বিষয়গুলো নিয়ে ইনডেপথ জানবো, ঠিক আছে? মেইন যে বিষয়টা হচ্ছে আমার ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমাদের একটা ডোমেন আর হোস্টিং মাস্ট লাগে। আর এই হোস্টিংটা নিয়ে হচ্ছে আমরা কোন জায়গা থেকে, এই প্যান্থিয়ন থেকে। প্যান্থিয়নের লিঙ্কটাও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওই গ্রুপের ওই লিঙ্কটা থেকে ইজিলি রিচ আউট করে নিতে পারবেন, ঠিক আছে? কারণ ওদের সামনের দিকে একটু মানে ক্যাসাল করে রাখছে, যাই হোক। প্রথমে লগ ইন বাটনে ক্লিক করবেন, লগ ইন বাটনে ক্লিক করে আপনার কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন, সোজা কন্টিনিউ উইথ গুগল। আমার গুগল অ্যাকাউন্ট শেষ, এই কারণে আমি মানে আমার যতগুলো অ্যাকাউন্ট ছিল মোটামুটি আমি সবগুলো দিয়ে কাজ করে ফেলছি, এই কারণে আমি কুমিলেটির মেলটা ইউজ করতে হইতেছে আর কি। এখানে আমরা সর্বোচ্চ 2টা ডোমেন ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? ফ্রিতে আমরা 2টা ডোমেন ইউজ করতে পারি। এটাতে আপনি হোস্টিং নিতেছেন, কোনো ধরনের টাকা পয়সা লাগে না। কারণ আপনি হোস্টিং যখন নিতে যাবেন, যদি 1 বছরের নেন, 1 বছরের জন্য নিতে গেলে আপনার অ্যারাউন্ড 3 থেকে 4,000 টাকা খরচ হয় হোস্টিং এন্ড ডোমেন দুইটা মিলে, বুঝতে পারছি? তো এদিক থেকে আপনার কোনো টাকা খরচ হবে না, বাট এটার একটু সাইটটা স্লো থাকবে। আপনি কাজ করার ক্ষেত্রে সাইটটা একটু স্লো থাকবে। আপনার কি ডোমেন আছে, এক্সট্রা হোস্টিং ডোমেন আছে? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ওই যে ডোমেন এক্সিস্টিং ডোমেন আছে ওটা থেকে সাব ডোমেন বের করে নিন, তাহলে আপনি কাজ করতে সুবিধা হবে। আর যাদের নাই আপাতত, তারা করবেন হচ্ছে এইটা দিয়ে কাজ শিখেন, ঠিক আছে? আপনি যখনই একটা করে ফেলবেন এটা রিমুভ করে দিবেন, আবার একটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি কাজটা শিখতে পারবেন। দেখেন এদিকে অলরেডি আমার একটা কি করা আছে, সাইট ক্রিয়েট করা আছে। আমি এদিকে সাইট করতে পারবো কয়টা, 2টা সাইট ক্রিয়েট করতে পারবো। তো যেহেতু আমার একটা সাইট ক্রিয়েট করা আছে আর একটা সাইট আমি ক্রিয়েট করতে পারবো, তো আমি আজকে আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি স্টেপ বাই স্টেপ পাবো, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে স্টেপ বাই স্টেপ কি যাচ্ছে, ঠিক আছে? প্রথমে আমি ওই দিকে ক্লিক করছি যে ক্রিয়েট এ নিউ সাইট। এবার আমার জিজ্ঞেস করছে আমি কোন ধরনের সিএমএস এ আমি ওয়েবসাইটে রাখতে চাই। সিএমএস জিনিসটা কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটা ওয়েবসাইট যখন বিল্ড করতে হয় আপনার কিছু কোড লাগে। এবার আমার তো কোড দিয়ে ওয়েবসাইট বিল্ড করা সম্ভব না। তো কিছু সিএমএস আছে যারা হচ্ছে এমন ভাবে রেডি করা আছে, জাস্ট আপনি ড্রপ এন্ড ড্র্যাগ করবেন, আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে, বুঝতে পারছি? আপনি যেমন ডিজাইন করতে চান, ক্যানভাতে আমরা ডিজাইন করছি না, ওই ক্যানভাতে যেরকম ডিজাইন করছি এরকম আইনা ডিজাইন করবেন, আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। আপনি কোন জায়গায় ছবি রাখবেন, কোন জায়গায় টেক্সট রাখবেন, কোন জায়গায় অ্যানিমেশন রাখবেন, সবকিছু আপনি বসাই দিবেন, ওয়েবসাইট রেডি, বুঝতে পারছি? এটা আমরা বলছি সিএমএস। বিষয়টা ক্লিয়ার? এবার আমরা নিব হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কেন নেব? ওয়ার্ডপ্রেস হচ্ছে মানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত একটা সিএমএস সিস্টেম। তো এই সিএমএস সিস্টেমটা স্মুথ হয়, এটাতে কাজ করা ইজি, তার পাশাপাশি হচ্ছে এটা বুঝতেও সহজ। ধরেন এদিকে আমরা নাম দিলাম ব্যাচ 250। যদি আসলেও আপনি যখন ওয়ার্ডপ্রেস আপনার সাইটে যখন লোড করবেন, যখন আপনারা নিজের ওয়েবসাইট বানাবেন, তখন আসলে ইন্টারফেসটা এরকম থাকে না, ইন্টারফেসটা একটু অন্যরকম থাকে। কিন্তু ওইটা যদি করেন কোনো সময়, ওইটা পরেরটা পরে দেখা যাবে। আরেকটা জিনিস হচ্ছে সার্ভার। সবসময় এদিকে একটা সার্ভারের ফ্যাক্টর আছে যে আপনি কোন রিজিয়নে সার্ভারটা রাখবেন, সাইটটা কোন রিজিয়নে হোস্ট হবে। আপনি চেষ্টা করবেন যে যখন আপনি নিজের জন্য ডোমেন কিনবেন, বা আপনি যখন নিজের ক্লায়েন্টের জন্য ডোমেন কিনবেন, বা যে কোনো ধরনের সার্ভার কিনেন, যেমন আমরা এদিকে পিক্সেল সেটআপ করতেছি, তো এই পিক্সেলের ভিতরে একটা সার্ভার লাগে। একটু অ্যাডভান্স যখন আমরা কাজ করি, নট অ্যাডভান্স মানে ইন্টারমিডিয়েট লেভেলে যখন কাজ করি, তখন একটা সার্ভার লাগে। তো ওই সার্ভারটা আমরা যখন কিনবো তখন চেষ্টা করবেন যে যে দেশের ক্লায়েন্ট ওই দেশের কাছাকাছি সার্ভার কেনার জন্য। আমার কথা বুঝতে পারছি? আবার ডোমেন যখন কিনবেন তখন চেষ্টা করবেন কি যত কাছাকাছি কিনা যায়। আপনি বাংলাদেশ থেকে ওয়েবসাইট অপারেট করতেছেন, আপনি কিনা ফালাই রাখছেন ইউএসএ তে সার্ভার, আপনার কিন্তু লোডিং টাইম বেড়ে যাবে পেজ, বুঝতে পারছি? দেখবেন আমরা কিন্তু সাইটটা যখন রান করবো তখন দেখবেন সাইটের লোডিং টাইমটা বেশি। এর একটা কারণ হচ্ছে এটার ব্যাকএন্ডে অনেক কোড আছে। যদি আমরা চেষ্টা করবো যে একটু কম লোডের জিনিসপত্র রাখার জন্য, তারপরে একটা লোড থাকবে। আরেকটা দ্বিতীয় বিষয় হচ্ছে সার্ভারটা অনেক দূরে থাকবে। আমরা ইউএসএ সার্ভার দিছি, খেয়াল করছেন? আমরা কিন্তু কোনো চেক করিনি, কারণ অস্ট্রেলিয়া দিলেও দূরে, ইউএসএ দিলেও দূরে, আপনার যেটাই দেন এটাই দূরে। তো আমরা যেটা বাই ডিফল্ট আছে ওইটা আমরা দিয়ে দিই। তো আপনার সার্ভার যত দূরে থাকবে আপনার সাইডের লোডিং টাইম তত বাইরে যাবে। আমার কথা বুঝতে পারছি? আপনি যখন বাংলাদেশে কাজ করবেন তখন বাংলাদেশের আশেপাশে ইন্ডিয়া থেকে নিতে পারেন, ব্যাংকক থেকে নিতে পারেন, সিঙ্গাপুর থেকে নিতে পারেন, এরকম এরিয়া থেকে নিতে পারেন, ঠিক আছে? এরকম বাংলাদেশের ভিতরে বিভিন্ন সাইট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে বা বিভিন্ন কোম্পানি আছে, তারা কি করে, তারা ডোমেন সেল করে। তো তাদের থেকেও নিতে পারেন, কিন্তু তারাও আবার হোস্ট করে ইউকে তে। তো এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনার কোন সাইট থেকে নেবেন, কিন্তু চেষ্টা করবেন যত কাছাকাছি আপনার সার্ভারটা রাখা যায়, বুঝতে পারছি? হ্যাঁ, আবার করতে পারবেন। মানে আপনি দুইটা করে ফেলছেন, তো ধরেন আমি যে জিমেল দিয়ে লগ ইন করছি ওটাতে দুইটাও করে ফেলছি, দুইটাতেই আমি পিক্সেল সেটআপ করে ফেলছি, আমার প্র্যাকটিস শেষ। এখন তো আমার আবার লাগবে। আর যদি আপনার এক্সিস্টিং ইয়ে থাকে,
জিমেল থাকে, সেক্ষেত্রে আপনি ওইগুলো দিয়ে করেন। আর কাজ যখন করবেন তখন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন। মানে আমি যে কাজটা দেখাবো এটা যতক্ষণ করে ফেলতেছেন, আজকে তো পুরোটা দেখাবো না, আপনার আগামী ক্লাসে যাবে এটা। কারণ এদিকে একটু ডাটা লেয়ার বোঝার বিষয় আছে, একটু টেকনিক্যাল কোড টোড বোঝার বিষয় আছে। তো আজকে আমরা কোড টোড বুঝবো না, আগামী ক্লাসে এই জিনিসটা বুঝবো। আজকে আমরা চেষ্টা করবো যত সহজে পিক্সেল সেটআপটা বোঝানো যায়, ঠিক আছে? এরপরে কিছু হালকা পাতলা এন্ডিং এর কাজ আছে, ওই এন্ডিং এর কাজগুলো মানে ফাইন টিউনের কিছু কাজ আছে, ডাটা যাতে ইকুরেসি ভালো থাকে ওইটার কিছু কাজ আছে, ওইগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। তো আজকের ক্লাসটা এত টেকনিক্যাল হবে না, অনেক মজা করে মানে সহজ করে বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, আপনার এতক্ষণ আমরা যে জিনিসটা দেখতেছিলাম লোড হয়েছিল, এটা হচ্ছিল আমি যে ডোমেনটা বানাইছি, কিছুক্ষণ আগে একটা ডোমেন দিছি না যে বেস 2501, এই বেসটা এটার ভিতরে আমার ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় করা হয়েছে, মানে ইনজেক্ট করা হয়েছে বা ডিপ্লয় করা হয়েছে। এন্ড ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কি মানে একটা সিএমএস সিস্টেম, এখানে হচ্ছে কি আমি ডিজাইন করবো এখন ওয়েবসাইটটাকে। কারণ আমার তো আর এত সময় নাই আপনারা ওয়েবসাইট ডিজাইন করে দেখানোর মতো, বা আমাদের কাছে আজকে এত সময় নেই। আমরা কি করব একটু দেখেন, স্টেপ বাই স্টেপ দেখেন, আমি যা দেখাচ্ছি তাই আপনি করবেন, তা করলে কাজ হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। এখন দেখেন এই জায়গাতে আপনি যদি কোনো কিছু না বুঝেন, কি কোনো কিছু করার দরকার নেই, এদিকে ধরার কোনো দরকার নেই, এটা ডেভেলপার সাইড, ঠিক আছে? মানে ডেভেলপারদের এন্ডে এই কাজটা করা হয়। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আপনি করার পরে 2-3 মাস ঢুকেন নাই এই সাইটটাতে, 2-3 মাস ঢুকেন নাই, তখন দেখবেন যে এই সার্ভারটা ডেভেলপার মোডটা গিট মোডে চলে আসছে। আপনি এটা যখন গিট মোডে দেখেন তখন এটা এফটিপি এফ এফটিপি এই কি বাদ দিতেছি, এসএফটিপি, সরি, এসএফটিপি মোডে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে আপনার সাইটটা স্মুথ থাকবে। ওইটা দিলেও স্মুথ থাকে, কিন্তু এদিকে একটু ঝামেলা করে। আচ্ছা, এদিকে না জানলেও চলবে, এটি না জানলেও আপনার কাজ করতে পারবেন। কারণ যে মেইন বিষয়টা, ওয়ার্ডপ্রেসে ঢোকার সময় এই যে দেখেন পাশে একটা বাটন আছে, দুইটা বাটন আছে, একটা হচ্ছে ভিজিট ডেভেলপার সাইট, ভিজিট অ্যাডমিন, সাইট অ্যাডমিন। এই সাইট অ্যাডমিনে ক্লিক করবেন, দুইটাতেই ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। সাইট অ্যাডমিনে ক্লিক করবেন, এদিকে কি আছে বলার দরকার নাই, কন্টিনিউতে ক্লিক করেন। এদিকে আপনারা জিজ্ঞেস করতেছে আপনি যে ওয়ার্ডপ্রেসটা ইউজ করবেন, ওয়ার্ডপ্রেসটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে ইউজ করবেন। অবশ্যই আমরা তো বাংলা ভাষায় ইউজ করি না, কোনো কিছু সবকিছু আমরা ইংলিশে ইউজ করি, তো আমরা ইংলিশে রাখলাম। এবার বলতেছে সাইটের টাইটেল, সাইটের টাইটেল আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা এত ইম্পর্টেন্ট কোনো কিছু না। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন কাজ করি তখন কিন্তু আমাদের এই সাইটগুলো নিয়ে কাজ করতে হয় না, এটা ডেভেলপার সাইট। আপনার ক্লায়েন্ট শুধু আইডি পাসওয়ার্ড দিবে, কিছুক্ষণ পরে দেখুন আমরা আইডি পাসওয়ার্ড জেনারেট করব, ক্লায়েন্ট আপনার আইডি পাসওয়ার্ড দিবে, আপনার কাজ শুরু হবে ওই জায়গা থেকে, ঠিক আছে? এটা আমি দেখাইতেছি আপনার প্র্যাকটিস করার পারপাসে, যে আপনি প্র্যাকটিসটা কিভাবে করবেন। তো এদিকে আমরা সাইটের নাম যে কোনো কিছু দিতে পারেন, ধরেন আমরা যেহেতু বেচ দিছিলাম, বেচ 2501। ইউজার নেম, ইউজার নেমটা আপনার এই ইউজার নেম আর পাসওয়ার্ড, এদিকে দুইটা জিনিস আছে, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আপনি খুবই মানে কি বলে ঠান্ডা মাথায় দিবেন, কারণ এইটা দিয়ে আপনি লগ ইন করেন, এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে হবে পরবর্তী সময়। তো এদিকে আমরা দিতে পারি বেচ, সেম জিনিসই রাখি আমরা এদিকে। আচ্ছা, সেম থিংস আমরা সব জায়গায় রাখতেছি, এটা আপনারা আবার করেন না আপনারা এই জিনিসটা। পাসওয়ার্ড কেমনে দিতে হয় জানেন তো, পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম জানেন তো নাকি, পাসওয়ার্ড দিতে পারেন তো? আমরা জাস্ট মানে বোঝার সুবিধার্থে আমরা এরকম রেখে দিতেছি যাতে ইজি থাকে। একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন যে আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন, মাঝখানে সমস্যা নাই, এটা পরবর্তীতে আপনি চাইলে এটা সেভ করে রেখে দিতে পারবেন আপনার ব্রাউজারে। এখন দেখেন, আমরা যখন একটা উইক পাসওয়ার্ড দেই, ওয়ার্ডপ্রেসে যখন আমরা একটা উইক পাসওয়ার্ড দেই, তখন আমাদেরকে একটা মানে একটা ওয়ার্নিং দেয় যে এটা একটা উইক পাসওয়ার্ড, এটা দিয়ে আমি কনফার্ম করব কিনা। যদি আপনি কনফার্ম করতে চান তাহলে টিক চিহ্ন দিয়ে দিবেন, এই যে চেক বক্সটা অন করে দিবেন, আর যদি না করতে চান সেক্ষেত্রে সামথিং কিছু একটা লিখে দিতে পারেন। মিডিয়াম করে দিছি, এটা জাস্ট একটা ইয়ে করার জন্য। উইক পাসওয়ার্ড কোনো জায়গায় দিবেন না, বেটার হয় আপনার গুগল যে আপনার ইয়ে করতেছে মানে যেটা প্রেফার করে ওইটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া, কারণ ওইটা একটু অ্যাডভান্স লেভেলে থাকে। দেখেন এদিকে সেভের অপশন আছে, আমি সেভ করে রেখে দিলাম যাতে আমার লগ ইন করতে সুবিধা হয়। এদিক থেকে মূলত আমাদের কাজ শুরু হয়, নট রিয়েলি এদিক থেকে, নেক্সট স্টেপ থেকে, এই জায়গা থেকে আপনার কাজ শুরু হবে। একটা জিনিস খেয়াল করেন, আমার এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার প্রিভিউ, ঠিক আছে? এখন কোন একটা ওয়েবসাইট, ধরেন আপনারা আমি একটা ওয়েবসাইট দিছি, আমি বলছি আপনি লগ ইন করেন ওয়ার্ডপ্রেসে, আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা, আমি বলবো না, আমি বলবো যে আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে বিল্ড করা, ঠিক আছে? কারণ আপনি এই সাইটের ব্যাকএন্ডে লগ ইন করবেন, কিভাবে লগ ইন করবেন, যে কোনো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগ ইন করার সিস্টেম হচ্ছে ওয়েবসাইটের ডোমেনের পরে স্ল্যাশ দিবেন একটা wp-login বা হাইফেন অ্যাডমিন, wp অ্যাডমিন, এই দুইটা জিনিস লিখলে, এই দুইটার একটা জিনিস লিখলে হয়ে যাবে।
আমার কথা কি বুঝাইতে পারছি? যে কোনো ওয়েবসাইটের ডোমেনের শেষে ধরেন আপনি লিখলেন যে SHHP, যদি এটা আমাদের দিকে লগইন নাই, এটা লগইন হবে না, ধরেন আমি এটা লিখলাম, ঠিক আছে, .com, এটা হচ্ছে আমার ডোমেন, ঠিক আছে। ডোমেনের পর একটা স্ল্যাশ দিবেন, ওকে। এরপরে লিখবেন ছোট হাতের, সব ছোট হাতের, WP-admin, ঠিক আছে। এটা লেখার পরে এন্টার দিবেন, এন্টার দিলে আপনারে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তার মানে হচ্ছে কি, মানে এই যে ওয়েবসাইটের ডোমেনটা লিখছেন ওইটার ব্যাকএন্ড, ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনি লগইন করতেছেন। কথা বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার? ওয়েবসাইটে কেমনে ঢুকতে পারবেন বুঝতে পারছেন ভাই? আপনি বুঝতে পারছেন? না বুঝলে নোট করেন, এগুলো নোট করে নিয়ে দেন। আচ্ছা, এখন দেখেন এটাতে তো আমরা লগ ইন করবো। এখন এদিকে লগ ইন করার ক্ষেত্রে এই জায়গা থেকে মূলত আপনার কাজ শুরু হবে। মানে আমাদের যখন কাজ করতে যাই, আমরা যখন কোনো সাইটের উপরে কাজ করতে যাই বা সাইটে যখন আমরা পিক্সেল সেটআপ করতে যাই, আমার কাজটা শুরু হয় এই জায়গা থেকে। বুঝতে পারছি? মানে আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, আমি লগ ইন ড্যাশবোর্ডে যাই, গিয়ে হচ্ছে আমি আইডি পাসওয়ার্ড দিই। কারণ আইডি পাসওয়ার্ড তো আমি আগে থেকেই সেভ করে রাখছি, তো আমি জাস্ট এটা বসাই দিলাম। রিমেম্বার মি দিলেও আপনারা জিজ্ঞেস করবো, রিমেম্বার মি না দিলেও আপনারা আবার জিজ্ঞেস করবো, ঢুকের সময় সবসময় জিজ্ঞেস করবো। আচ্ছা, এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েলকাম ড্যাশবোর্ড বা হোম বলা হয় এটাকে, ঠিক আছে। এখন এই যে পার্টটা আছে, এই পার্টটার থেকে আমাদের মেইন কাজ শুরু। এদিকে আমরা কোনো কিছু বলতেছি না, এদিকে আমরা কোনো কিছুই ডিসকাস করব না, কারণ হচ্ছে যে এই পার্টটা নিয়ে আমরা আলাদা করে ক্লাস আছে, ঠিক আছে। আমরা এদিক থেকে যে যে পার্টগুলো দরকার আমরা ওই পার্টগুলো শিখবো। কথা বলতে পারছি? কারণ এখন সব আমি বুঝাতে গেলে আপনার অনেক টাইম লাগবে, এত টাইম নষ্ট করার দরকার নেই। আমরা সরাসরি চলে যাব কোন জায়গায়, এই যে দেখেন প্লাগইন নামের একটা অপশন আছে। আর প্লাগইন জিনিসটা কি হালকা পাতলা একটু জানতেই হবে, কিছু করার নেই। প্লাগইন হচ্ছে আপনার কাজ করার সাহায্যের জন্য সহায়ক কিছু অ্যাপস, বুঝতে পারছি, সহায়ক কিছু অ্যাপস, যার মাধ্যমে আমরা অনেক একটা জটিল কাজগুলো আমরা সহজভাবে করে ফেলতে পারি। আগে থেকে প্রি মেড টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটগুলো আমরা নিয়ে আসি প্লাগইনের মাধ্যমে, আইনা জাস্ট বসাই দিই। এটা বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার? আসেন প্লাগইনে যাই। এখন আমরা কি করতে হবে, আমার যে সাইটটা আছে, আমরা একটু সাইটটা যদি ভিজিট করি, দেখেন আমার এইটাই তো সাইট, দেখেন সাইটে কিছু নাই, কিন্তু সাইটটা একদম ব্ল্যাঙ্ক, ঠিক না? একদম সাইট। আচ্ছা, এই সাইটটা থেকে কিছু আছে? এইটাতে ব্যাটারি নেই, ব্যাটারি শেষ। আচ্ছা, একটু ঠান্ডা সহ্য করেন, আমার অনেক গরম লাগতেছে, এটা হলো মেইন জিনিস। না না না, সমস্যা নেই। আচ্ছা, দেখেন সাইটে কি কোনো কিছু আছে? সাইট একদম ব্ল্যাঙ্ক, সাইটে কোনো কিছু নাই। এবার আমাদের কাজ কি, এই সাইটটার ভিতর আমরা কিছু জিনিস লোড করাবো, মানে আমরা একটা সাইট লোড দিব। কারণ আমরা কিন্তু বসে বসে ডিজাইন করা সম্ভব না, একটা সাইট ডিজাইন করতে আপনার অ্যারাউন্ড 1 মাস থেকে 3 মাস সময় লাগবে, মানে কম করে হলো, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবকিছু মিলে। তো আমরা এখানে কি করবো, আমরা প্রথমে এই যে যে ইয়েগুলো আছে, এদিকে প্লাগইনে আসলে দেখবেন যে কিছু প্লাগইন মানে প্রি বিল্ড করা আছে, তো আমরা এগুলার কি করব, এগুলোর সবগুলোর ডিএক্টিভ করে দেব। একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ আমি কিন্তু আস্তে আস্তে যাইতেছি যাতে একটু বুঝেন। ডিএক্টিভ করেছি, কিভাবে ডিএক্টিভ করছি দেখছেন? এই যে ডিএক্টিভ অপশন আছে, ডিএক্টিভ অপশন সিলেক্ট করেছি, অ্যাপ্লাই দিলাম, ডিএক্টিভ হয়ে গেছে। দেখেন একটা অ্যাক্টিভেট অপশন আসছে, কারণ আমার অ্যাক্টিভেট করার দরকার নেই, আমরা এগুলো কি করব, ডিলিট করব। আবার এটাতে যাই, এই যে ডিলিট, অ্যাপ্লাই, ওকে, সব ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে বাই ডিফল্ট আপনার এই প্লাগইন গুলো আসে। এখন আমার একটা প্লাগইন ইনস্টল করতে হবে, এখন প্লাগইন ইনস্টল করার ক্ষেত্রে আমরা কোথায় যাব, এই যে অ্যাড প্লাগইনস, এই অ্যাড প্লাগইনে ক্লিক করেন। অ্যাড প্লাগইনে ক্লিক করলে আপনার এই জায়গাতে নিয়ে আসবে, এদিকে হচ্ছে মানে বিশ্বের যত প্লাগইন আছে সব এই জায়গাতে আছে, বুঝতে পারছি? মানে ওয়ার্ডপ্রেসের জন্য যত প্লাগইন বিশ্বে আছে সব এদিকেই আছে। এখন আমাদের এই জায়গা থেকে একটা প্লাগইন লাগবে যেটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেট। নাম কি? এই কথা কয় না, স্টার্টার টেমপ্লেটস। এই স্টার্টার টেমপ্লেটস এর কাজ কি, এই স্টার্টার টেমপ্লেটস এর ভিতরে আপনার প্রি বিল্ড কিছু ওয়েবসাইট আছে, মানে আমি জাস্ট ওয়েবসাইট গুলো লোড করে দিলে ওয়েবসাইট গুলো ওইদিকে ভিজিবল হয়ে যায়। এটা আপনি যখন কোনো প্লাগইন ইনস্টল করবেন, প্লাগইন ইনস্টল করার পরে প্রথম কাজ হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করা, বুঝতে পারছি? প্লাগইনস যদি অ্যাক্টিভেট না করেন আপনার ওই প্লাগইনস কাজ করবে না। বিষয়টা ক্লিয়ার?
এই কিবোর্ড আনে মাইন্ড করছে। আচ্ছা, এদিক থেকে একটু মাথাটা ঠিক করে মাথাটা ঠান্ডা করে দেখেন কেমনে ভাবে বানাইতেছি। আগে থেকে তো ইনস্টল থাকবে না এটা। ও আচ্ছা, আগে তো একবার কাজ করছেন, আপনার তো মনে হয় সাইট আছেও একটা। তো যদি থাকে ওইটাতেই করবেন, কোনো সমস্যা নাই। ওই যে সাইটটা আছে ওই সাইটটাতেই করবেন। কেমনে করবেন আপনারা এর পরের স্টেপ থেকে দেখবেন আর কি, তাইলেই হবে। আচ্ছা, এদিকে দেখেন বিল্ড উইথ টেমপ্লেটস, এই বিল্ড উইথ টেমপ্লেটস এ যদি ক্লিক করেন, আপনি এদিকে জিজ্ঞেস করছেন আপনি কি ব্লক এডিটর দিয়ে করবেন নাকি এলিমেন্টর দিয়ে করবেন। ব্লক এডিটর হচ্ছে ওয়েবসাইটের সরি ওয়ার্ডপ্রেসের একটা মানে এডিটর সাইট, ঠিক আছে। এটা দিয়ে আপনি বেশি কিছু করতে পারেন না, আমরা সবসময় এলিমেন্টরটা আমরা নিই। এলিমেন্টরটা নেন, নেওয়ার পরে আমরা এদিকে দেখবেন যে সাইট অনেকগুলো সাইট আছে। আপনি এদিকে যে সাইটটা নিতে চান ওই সাইটটাই আপনি নিতে পারেন। দেখেন বাংলাদেশের অধিকাংশ সাইটই এই জায়গা থেকে নিয়ে বানানো, মানে ফ্রি টেমপ্লেটের উপরে তারা জাস্ট একটা ডোমেন আপলোড করে দেয়। আমরা এই সাইটটা নিয়েছি কারণ এই সাইটটা একটু স্মুথ থাকে, তার পাশাপাশি হচ্ছে এটাতে কাজ করতেও সুবিধা, এটার ভিতরে কোড তেমন একটা ইয়ে করে না, মানে বাগ নাই। খেয়াল করছেন তো আমি কিভাবে নিছি? ওকে, এদিক থেকে জাস্ট কন্টিনিউ করবেন, আর কোনো কাজ নাই। এদিক থেকে কিছু এক্সট্রা যে বিষয়গুলো আছে এগুলো আপাতত দরকার নাই। এগুলো যদি আপনি মানে একটু পরবর্তীতে কাজ করতে চান বা আপনি যদি সাইট বিল্ড করতে চান এগুলো পরবর্তীতে নিয়েন, আপাতত এগুলোর দরকার নাই। এদিকে কন্টিনিউ দিলাম, জাস্ট আপনার যে নামগুলো আছে এগুলো যা যা চায় এগুলো জাস্ট একটু ফিল আপ করে দেন, আর কোনো কিছু দরকার নেই। এটা ইন্টারমিডিয়েট লেভেলে দিয়েন, আবার এক্সপার্ট দিয়েন না, কারণ আপনারা তো এক্সপার্ট লেভেলে কাজ করতেছেন। আন্ডারস্ট্যান্ড? ওকে। এবার জাস্ট এতটুকু দিয়ে দেন, এটা সাবমিট হলে এই সাইটটা কি করবে, তার ভিতরে যত ইমেজ আছে, তার যত প্লাগইন আছে, যা তার যত ধরনের কোড আছে, যত ইনফরমেশন আছে সব এদিকে লোড করাই দিবে। আপনার যে ডোমেনটা আছে ওই ডোমেনে লোড করাই দিবে। বুঝতে পারছি? এখন এই যে সাইটটা লোড হইতেছে, এই সাইটটাতে লোড হওয়ার পরে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেমটা অন করা। একটা জিনিস আমি বারবার বলতেছি, আপনারা প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখা যাচ্ছে, আপনি যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে কিন্তু এইসব স্টেপ দিয়ে যাইতে হবে না। কারণ কাজ করার ক্ষেত্রে ওয়েবসাইট আগে থেকে বিল্ড করা থাকবে, ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে আগে থেকে বিল্ড করা থাকবে, ঠিক আছে। আপনি শুধু আমি তো এরপরের যে পিক্সেল সেটআপের যে কাজটা দেখাবো, ওই পিক্সেল সেটআপের কাজটাই আপনার করতে হবে। বুঝতে পারছি? এই যে কাজগুলো দেখা যাচ্ছে এটা জাস্ট হচ্ছে আপনার জাস্ট ফর নলেজ, আর এর থেকে বেশি কিছুই না। আপনি কাজ করার ক্ষেত্রে যতটুকু দরকার অতটুকু। এতটুকু বুঝতে অসুবিধা হয়েছে কোনো? বুঝতে পারছেন পুরো স্টেপ? কঠিন লাগতেছে? প্রথম প্রথম একটু কঠিন লাগবে, স্বাভাবিক। আর দুই তিনবার ওয়েবসাইট বানায় ফেললে ঠিক হয়ে যাবে। আর কোনো কাজ করার ক্ষেত্রে মানে কোনো ডিজাইন করার ক্ষেত্রে বা কোনো ওয়েবসাইটে কাজ করার ক্ষেত্রে সবসময় একটু, যে কোনো কাজ ডিজিটালের যে কোনো কাজ করার ক্ষেত্রে প্রথমে ইকোসিস্টেমটাতে মনোযোগ দিবেন, যে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, কার সাথে কি কানেক্টেড। ওই ইকোসিস্টেমটা যদি আপনি মাথায় নিয়ে নিতে পারেন, দেখবেন যে অনেক সুন্দর করে আপনি কাজটা করতে পারছেন, আপনি নিজেই বুঝবেন যে কোনটার পরে কোনটা। এই জায়গাতে একটা ওয়ার্নিং দিয়ে দেই, আপনি যখন এই সাইটে লোড দিবেন অনেক সময় দেখা যাবে কি, মানে তারা সবগুলা ফাইল লোড করায় দিবে, সবগুলা প্লাগইন লোড করায় দিবে, সবকিছু লোড করায় দিছে, কিন্তু কোনো একটা এররের কারণে দেখা যাবে যে কোনো একটা প্লাগইন অ্যাক্টিভেট করতে পারতেছে না, কোনো একটা এররের কারণে। তখন দেখবেন যে এটা এখন তো কংগ্রাচুলেশন জানাইছে, তখন দেখা যাবে কোনো একটা এরর দিতেছে। বুঝতে পারছি? এরর যদি দেয় আবার ব্যাকে গিয়ে আবার আপলোড দেওয়ার চেষ্টা করবেন, যদি হয় গুড, আর যদি না হয় একদম সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন, মানে ওয়েবসাইটে যে ব্যাকএন্ডে আমরা লগইন করছিলাম ওই ব্যাকএন্ডে যাবেন, তখন অটোমেটিক নিজে নিজে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ভিউ সাইটে যদি আমরা একটু ক্লিক করি, দেখেন সাইটটা কিন্তু একটু লো ডাউন আছে, মানে একটু স্পিড কম। কারণ কিছু করার নাই, যেহেতু এটা ফ্রি সাইট, আপনার একটু সময় দিয়ে এই কাজ করতে হবে। আর যেহেতু আমরা প্রথম প্রথম শিখতেছি, আমরা তাড়াহুড়া করার কিছু নেই, আমরা একটু স্লো যাবো বাট প্রপারলি শিখবো। বুঝতে পারছি? দেখেন কিছুক্ষণ আগে সাইটটা ছিল এরকম ব্ল্যাঙ্ক, আর এখন সাইটটা কেমন আছে, একটা সাইট পুরোপুরি রেডি। বুঝতে পারছি? মানে কাজ করার জন্য আমরা রেডি। এইবার হচ্ছে মেইন কাজ, মানে আপনার এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা ক্লায়েন্ট আপনাকে দিছে, এর উপরে আমার কি করতে হবে, পিক্সেল সেটআপটা করতে হবে। আপনার কাজ শুরু হবে এই জায়গা থেকে, এতক্ষণ যা দেখাইছি এতক্ষণ হচ্ছে আপনার টেস্টিং পারপাস বা প্র্যাকটিস পারপাস, প্র্যাকটিস করবেন ওই জন্য আমরা এতক্ষণ শিখাইছি। এখন আমরা মূল কাজে ঢুকবো। বুঝতে পারছি? আর মূল কাজে ঢুকতে গেলে আমার আপাতত এই যে বিষয়গুলো আছে এগুলারে আমার আপাতত আর দরকার নেই, আমি এই জিনিসগুলারে ক্লোজ করে দিতে পারি।
আচ্ছা, এখন বলেন আমি এই সাইটটার ব্যাক এন্ডে ঢুকবো কিভাবে যাবো বলেন তো? এই সাইটটার ব্যাক এন্ডে লগ ইন করবো। হ্যাঁ বলেন। হ্যাঁ, স্ল্যাশ দিব কি আমার বাম সাথে বসে? হ্যাঁ, wp ডট অ্যাডমিন হাইফেন অ্যাডমিন, দেখেন ওইটা রিডাইরেক্ট করলো কই দেখেন। আপনি সবসময় এজ এ যখন আপনি পিক্সেল সার্চ করতে যাবেন আপনি সবসময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। উপরে যে পার্টটা ড্যাশবোর্ডের মধ্যে ড্যাশবোর্ড লেখা আছে না, এই বিষয়গুলো আপনার পড়তে জানতে হবে যে এই জিনিসগুলো কি। আপনার লিংক পাথ, এই যে লিংকগুলো আছে, এই লিংকগুলো পড়তে জানতে হবে যে কোনটা অ্যাডমিন, কোনটা ডোমেইন, কোনটা এক্সটেনশন, কোনটা ইউআরএল, কোনটা ইউআরআই, এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা ধারণা রাখতে হবে। ঠিক আছে? ইউআরআই কোনটা, ইউআরএল কোনটা চেনেন? ইউআরএল হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে ইউআরএল, এই যে এইচটিটিপিএস থেকে শুরু থেকে শেষ ইউআরএল। আর ইউআরএল এর খণ্ডিত কোনো অংশকে বলা হয় ইউআরআই। বুঝতে পারছি? কোন যে কোনো পার্ট, খণ্ডিত যে কোনো পার্টের বলা হবে ইউআরআই। ক্লিয়ার বিষয়টা? কোনো ডাউট আছে এটা নিয়ে? ওকে। আচ্ছা, এখন আমরা ব্যাকএন্ডে লগইন করছি, আমার একটা সাইট রেডি আছে। এখন আমি অ্যাজ এ মানে একটা ক্লায়েন্ট আমাকে এটা দিছে আর আমি অ্যাজ এ মানে ট্র্যাকিং এক্সপার্ট আমি দিয়ে কাজ করব। ঠিক আছে? এখন কাজ করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় আগে অ্যাক্সেস নিয়ে নিতে হবে। অ্যাক্সেস গুলো কি নিতে হবে? একটা জিমেইল এর অ্যাক্সেস নিতে হবে। যদি জিমেইল এর আইডি পাসওয়ার্ড না দিতে চায় সেক্ষেত্রে ওনার এন্ড থেকে আপনি ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। কিভাবে অ্যাকাউন্ট বানাবে এটা আমি দেখাই দেব। যদি আইডি পাসওয়ার্ড দেয় তাহলে সেক্ষেত্রে জিমেইল এর আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন, ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডের আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন। বুঝতে পারছি? আর এই যদি আইডি পাসওয়ার্ড দিতে বিশ্বাস না করে সে তাহলে আর কাজ করার দরকার নেই। বুঝতে পারছি? কারণ আইডি পাসওয়ার্ড ছাড়া আপনি কি কাজ করবেন? হ্যাঁ, ওয়ান টাইম লগইন নিতে পারেন। ওয়ান টাইম লগইন নিয়ে আপনি যে অ্যাক্সেস গুলো দরকার ওইগুলো নিতে পারেন। এমনিও দেয়। আপনি যদি বিশ্বস্ত মানুষ হন অবশ্যই দিব। বড় বড় বিজনেসের আইডি পাসওয়ার্ড আমরা কাছে আছে। আপনি তো কথা বলবেন ওইভাবে যাতে আপনারা ট্রাস্ট করে। আপনারা যখন ট্রাস্ট করবে অটোমেটিক আপনার আইডি পাসওয়ার্ডের অ্যাক্সেস দিবে। দেন আমরা ওয়ান টাইম নেই না, আমরা একদম ফুল অ্যাক্সেস নেই। কারণ অনেক সময় দেখা যায় যে আমার ব্যাক এন্ডে গিয়ে কোডে কাজ করতে হয়, ওই কোডের অ্যাক্সেস দেয় নাই আমার। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এখন এদিকে মেইন যে বিষয়টা আছে, আরেকটা প্রবলেম আছে আমাদের এদিকে, এটা হচ্ছে পেমেন্ট সিস্টেমটা রেডি করা। কারণ পেমেন্ট যদি না থাকে আপনি কিন্তু পারচেজ করতে পারবেন না। পারচেজ না করতে পারলে আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, এটা আগে একটু দেখাই, না দেখাইলে বুঝবেন না যে কি বিষয়টা কেমন। আমরা একটা কাস্টমার জার্নি করি। কাস্টমার জার্নি বুঝেন? বুঝেন না? একটা ওয়েবসাইটে কাস্টমার ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত যে জার্নিটার ভিতর দিয়ে যায় এটার বলা হয় কাস্টমার জার্নি। বুঝা গেছে? যেমন ধরেন এই ওয়েবসাইটের ভিতরে কি আছে? প্যান্ট শার্ট আছে। ধরেন এই প্যান্টটা আমি কিনবো। তো এই প্যান্টটারে আমি এখন দেখতেছি। প্রথমে আমি কি করছি? সাইটে গেছি। এটা আমরা বলতেছি পেজ ভিউ। বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আমি যখন কোনো পেজ দেখি তখন ওইটার পেজ ভিউ কল করে ফেসবুক। মানে বিষয়গুলো একটু মাথাতে ঢুকান। এগুলো না বুঝলে সামনে থেকে কিছু বুঝবেন না। এখন থেকে শুরু হয়েছে বিষয়টা। এই যে ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকলে এটা ফেসবুক কাউন্ট করে কি হিসেবে? পেজ ভিউ হিসেবে। এখন দ্বিতীয় যে বাটনটাতে ক্লিক করলাম এটাও কিন্তু পেজ ভিউ। কিন্তু এটার একটা স্পেসিফিক নাম আছে, এটা হচ্ছে ভিউ কন্টেন্ট। কারণ এদিকে কি আছে? কন্টেন্ট আছে না? আমি যে কন্টেন্টটা কিনতে চাই এই কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের নাম, এই পেজের নাম কি বলে? ভিউ কন্টেন্ট। কিন্তু আমি কিন্তু পেজ ভিউ করতেছি। আমি যতগুলো পেজ 100 পেজ যদি আমি দেখি পেজ ভিউ হবে। কিন্তু ওই 100টা পেজের যদি আলাদা আলাদা স্পেসিফিক কাজ থাকে তাহলে ওই পেজের ওই নাম থাকবে একটা। বুঝতে পারছি? ফেসবুক দ্বারা নিয়ন্ত্রিত একটা নাম থাকবে। এখন আপনি যদি গুগলের দ্বারা কাজ করতে চান তখন গুগলের আবার আলাদা নাম আছে। এটা আমরা গুগলের যখন করবো তখন গুগলের দেখাবো। ঠিক আছে? এখন আপাতত গুগলেরটা জানার দরকার নেই। এবার যখন গুগল অ্যানালিটিক্স 4 এ যখন যাবেন তখন আলাদা একটা নাম আছে। সব কোম্পানির সব অ্যাপস এর বা সব ওয়েবসাইটের বা সব টুলস এর আলাদা আলাদা নাম আছে এগুলোর। তো ফেসবুক এটাকে কি হিসাবে কাউন্ট করে? ভিউ কন্টেন্ট। বুঝতে পারছি? এবার ধরেন এই ভিউ কন্টেন্ট থেকে আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, এখন আমি কি করব? অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট কে ফেসবুক অ্যাড টু কার্টই বলে। বুঝতে পারছি? অ্যাড টু কার্টের পরে এই যে ভিউ কার্ট, ভিউ কার্টে যদি আপনি ক্লিক করেন, ভিউ কার্টে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে কি বলবে? এই জিনিসটারে বলা হবে ইনিশিয়াল চেকআউট। কি বলবে? ইনিশিয়াল চেকআউট। এখন ইনিশিয়াল চেকআউট কেন বলে? কারণ আমরা চেকআউট করি নাই, চেকআউটের পূর্ববর্তী অবস্থায় আছে, এই কারণে এটা বলা হয় ইনিশিয়াল চেকআউট। এবার আমি যখন চেকআউটে ক্লিক করতেছি এই পার্টটারও বলে সে ইনিশিয়াল চেকআউট, কারণ আপনি আমার পারচেজ করেন নাই। বুঝতে পারছি? এই জায়গাতে আমরা কি করি? আমার বাপের নাম, দাদার নাম, বাবার নাম, জানে যত জনের নাম আছে সবার নাম আমরা দিয়ে দিই। এরকম করতেছে কেন?
সরি, আচ্ছা এই জায়গাতে হচ্ছে আমাদের যে ইনফরমেশন গুলো আছে, ক্লায়েন্টের যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো আমরা এদিকে দেই, ঠিক আছে। আরেকটা জিনিস, মেইন যে বিষয়টা, আমাদের মেইন যে টার্গেটটা থাকে, আমাদের মেইন টার্গেটটা থাকে এই জিনিসটা, এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো ফেসবুকে পাঠানো। বুঝতে পারছেন? মানে আমাদের প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের উদ্দেশ্য আছে। এই যে যে স্টেপগুলো পার করে আসলাম, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, এখন আছে আমরা পারচেজের এন্ডে, মানে ইনিশিয়াল এই চেকআউটেই আছি আমরা। তো এই যে পার্টগুলো আছে, এগুলোর প্রত্যেকটার একটা আলাদা আলাদা উদ্দেশ্য আছে। আমরা আগে কাস্টমার জার্নিটা শেষ করি। এখন দেখেন আমি এদিকে ইনফরমেশন দিচ্ছি, ইনফরমেশন দেওয়ার পরে পেমেন্টে যখন আসছে তখন আমার কি বলেছে, মাস্ট চাইতেছে আমার কাছে, ঠিক আছে, যে তুমি পেমেন্ট করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ তোমার এদিকে কোনো পেমেন্ট সিস্টেমই নেই। আর পেমেন্ট সিস্টেম করার ক্ষেত্রে কি করতে হবে? যদি আপনার ক্লায়েন্টের কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম না থাকে, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমার এটা এমন একটা কুপন বানায় দাও, যে কুপন ইউজ করলে আমি 100% মানে ডিসকাউন্ট পাবো। কথা বলতে পারছি? এখন যদি ক্যাশ অন ডেলিভারি থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, আর যদি ক্যাশ অন ডেলিভারি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্লায়েন্টকে বলবেন যে একটা কুপন বানায় দিতে, যে কুপনটা 100% ডিসকাউন্ট করে। আপনি ওই কুপন দিবেন, 100% ডিসকাউন্ট হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? ওকে। এখন আমাদের এই জায়গাতে কি সমস্যা? সমস্যা হচ্ছে পেমেন্টটা ঠিক করতে হবে। আর পেমেন্ট যদি ঠিক করতে যাই, আমার পেমেন্ট সবসময় ওয়ার্ডপ্রেস এর পেমেন্ট সবসময় WooCommerce দিয়ে কানেক্ট করে। বুঝতে পারছি? আর WooCommerce এ যদি আপনি যান, WooCommerce অনেক আপডেট হয়ে গেছে। আগে অনেক সিস্টেম মানে বহুত ভেজাল ছিল, এখন ইজি হয়ে গেছে। টেক অফলাইন পেমেন্টস এর ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে তিনটা আছে, আপনি চাইলে তিনটাই এনেবল করতে পারেন। আপনি যদি চান ক্যাশ অন ডেলিভারি অন করবেন, শুধু ক্যাশ অন ডেলিভারি অন করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কোনটা অন করতে চান। বুঝতে পারছি বিষয়টা? এখন আমি যদি সাইটটা আরেকবার লোড দেই, কন্ট্রোল আর দিয়ে একটু আমি যদি আরেকবার সাইটটা লোড দেই, তখন দেখবেন যে আশা করি পিছনের দিকে, এই যে দেখেন নিচের দিকে আমার পেমেন্টস এর ভিতরে চলে আসছে। আমি কিভাবে করতে চাই, তিনটা আমি অপশন দিছি, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক এর মাধ্যমে, ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, এখন ক্যাশ অন ডেলিভারি আমি অন করলাম, করার পরে আমি অর্ডার প্লেস করলাম। অর্ডার প্লেস করলে এই জায়গাতে যখন আমি ক্লিক করি, তখন আমার ফেসবুক বুঝতে পারচেজ হয়েছে। বুঝতে পারছি? পারচেস হওয়ার পরে আমার একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যায়। যে কোনো ওয়েবসাইটের একটা থ্যাংক ইউ পেজ থাকে। এই থ্যাংক ইউ পেজটাতে কি থাকে? থ্যাংক ইউ পেজটাতে থাকে হচ্ছে আপনার অর্ডার নাম্বার, ঠিক আছে, আপনার ইনফরমেশন, আপনার শিপিং বিলিং ইনফরমেশন থাকে। বুঝতে পারছি? এই যে দেখেন, আপনি যদি এই যে ইয়াটা আছে, লিঙ্কটা আছে, এটার পিছনে গেলে এই যে দেখেন থ্যাংক ইউ, দেখছেন থ্যাংক ইউ, এই পেজটাকে বলা হয় থ্যাংক ইউ পেজ। আপনি যখন কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করেন, করার পরে আপনার যে পেজটাতে নিয়ে যাবেন, অর্ডার কনফার্ম করার পরে যে পেজে নেয়, ওটার বলা হয় থ্যাংক ইউ পেজ। এখন এদিকে একটা ফ্যাক্ট আছে, এটা একটু পরে বলতেছি, এটা বললে মাথা গলে যাব। এখন আপনারা কি এই জার্নিটা বুঝতে পারছেন আমরা কি জার্নিটা করছি? এখন একটা জিনিস খেয়াল করেন তো, এমন হইতে পারতো না আমি তো পারচেস করছি, এখন ধরেন আপনি এই ওয়েবসাইটে ঢুকছেন, ঢুকার পরে আপনি অ্যাড টু কার্ট কইরা গেছেন গা, আপনি পারচেসটা করেন নাই, আপনি ইনিশিয়াল চেকআউটে গিয়ে বের হয়ে গেছেন, আপনি পারচেসটা করেন নাই। এমন হইতে পারে আপনি একটা কন্টেন্ট দেখে বের হয়ে গেছেন। এখন একটা জিনিস চিন্তা করেন তো, আমি ফেসবুকে একটা অ্যাড দিচ্ছি, ফেসবুকে আমি আমার ওয়েবসাইটের উপর থেকে একটা অ্যাড দিচ্ছি, মানে যে অ্যাডে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন এরকম একটা অ্যাড দিচ্ছি আমি, অ্যাড দেওয়ার পরে আপনি আমার ওয়েবসাইটে গেছেন, ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি ধরেন 1000 মানুষ আমার ওয়েবসাইটে গেছে, 1000 মানুষ আমার পেজ ভিউ করছে, মানে একটা প্যান্ট দেখছে বা একটা কাপড় দেখছে 1000 মানুষ, 1000 মানুষ থেকে 500 জন মানুষ অ্যাড টু কার্ট করছে, 200 জন মানুষ চেক আউট করছে, ঠিক আছে, তার ভিতরে 80 জন মানুষ পারচেস করছে। এখন পারচেস তো করে ফেলছে, যারা 80 জন পারচেস করছে তারাও করে ফেলছে, ওকে ফাইন, প্রবলেম নাই। এখন যারা আসলে করলো না, যে 200 জন আসলে অ্যাড টু কার্ট করে ফালায় রাখছে, তারা আমার পটেনশিয়াল কাস্টমার না? যে 1000 জন আমার পেজে আসছে, তারা আমার জন্য, মানে যারা আসে নাই তার থেকে একটু বেশি পটেনশিয়াল না? মানে তার কাছে সেল করাটা ইজি হবে না? এবং তার যে ডাটাটা আছে, এই ডাটাটা যদি আমি ফেসবুকে পাঠাইতে পারি, এরপরে আমি ধরেন বিগত 1 মাস ধরে এই ক্যাম্পেইনটা চালাইছি, 1 মাসে আমার 1000 মানুষ আসছে, বা 1 মাসে আমার 10,000 মানুষ আসছে, 10,000 মানুষ থেকে আমি মনে করেন যে 1200 মানুষের সেল করছি, বা ধরেন 800 মানুষের সেল করছি, বাকি যে মানুষগুলো রয়ে গেছে এগুলো আমি ট্র্যাক করতে পারবো না? এই ট্র্যাক করার জন্যই মূলত আমরা এই পিক্সেলটা সেট আপ করি। আমরা কি করি, পিক্সেলটা যখন সেট আপ করতেছি তখন আমরা অ্যাডস ম্যানেজারে গিয়ে একটা কাস্টম অডিয়েন্স বানাই, যে বিগত 1 মাসে যারা আমার ওয়েবসাইটের অ্যাড টু কার্টে গেছে তাদেরকে আমি অ্যাড দেখাবো। এই জিনিসটা করার জন্য আমি এই যে পুরো ক্লাসটা আছে, এই পুরো ক্লাসটা যাবে আজকে। বুঝতে পারছি? উদ্দেশ্যটা আমার এটাই, যে আমার ওয়েবসাইটে কে গেছে তারে আমি দ্বিতীয়বার অ্যাড দেখাবো, যে আমার প্যান্টের অ্যাড দেখে তারা আমি সারাদিন প্যান্টের অ্যাড দেখাবো, যে আমার কাপড়ের অ্যাড দেখছে, থ্রি পিসের অ্যাড দেখছে, তারা আমি সারাদিন থ্রি পিসের অ্যাড দেখাবো। আমার কথা বুঝতে পারছি? এর জন্য আমার একটা পারফেক্ট ইকোরেট ডাটা লাগবে, আর এই ইকোরেট ডাটাটা আমাদের দিবে কে? পিক্সেল। কথা বুঝতে পারছি? ওকে। এখন আমরা আস্তে আস্তে একটু যাওয়া শুরু করি ভিতরে। আর পিক্সেল সেটআপ করার ক্ষেত্রে আমাদের এটা কি লাগবে? প্রথমে বলছি ট্যাগ ম্যানেজার।
কারণ ট্যাগ ম্যানেজার সম্পর্কে একটু দেখতে হবে, ট্যাগ ম্যানেজার জিনিসটা কি। আসেন ট্যাগ ম্যানেজারটা একটু দেখি। ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজার ট্যাগ ম্যানেজার হচ্ছে ফেসবুক সরি গুগলের একটা টুলস, যার মাধ্যমে আমরা ট্যাগ এন্ড ট্রিগার করতে পারি ওয়েবসাইটের ভিতরে কে কি করছে। ধরেন আমি ওই বাইরে আহ, অনেকজন মানুষ আছে, আমি বাইরে একটা ধরেন জাস্ট এমনি একটা পিঞ্চ করছি, ঠিক আছে। কারণ উনি কিন্তু আমি ওনার পাশে আছি, উনি বুঝতে পারছে যে ভাই পিঞ্চ করছে, কারণ কে করছে এটাও বুঝতে পারছে, কারণ আমি তো পাশে বসে রয়েছি। এই যে ওনারে যে আমি এরকম করলাম, ওনার বডিতে একটা সেন্সেশন হয়েছে না, বা উনি একটা ট্রিগার হয়েছে না ব্রেনে, যে আমার বডিতে কিছু একটা হয়েছে, এটার বলছে ট্রিগার। আর এই যে এরকম টিপটা দিচ্ছি বা আমি যে পিঞ্চটা করলাম, এটার বলে ট্যাগ। বুঝতে পারছি, ট্যাগ করলে ট্রিগার, ট্রিগার কোনো সময় আগে হয় না। বুঝতে পারছি, ওকে। এখন এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের জন্য আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ট্যাগ ম্যানেজার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন ওয়েবসাইটের ভিতরে যে কার্যক্রমটা হচ্ছে, এই জিনিসটা যাতে ট্যাগ ম্যানেজার বুঝতে পারে যে ওয়েবসাইটে কি হয়েছে। আমরা একটা ইকোসিস্টেম বানাবো যেটার সাথে ওয়েবসাইটের একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের পাশে থাকবে আমার ইভেন্ট ম্যানেজার। ফেসবুকে একটা ইভেন্ট ম্যানেজার থাকে, ওই ইভেন্ট ম্যানেজার একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন, মানে আস্তে আস্তে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে ইকোসিস্টেমটা। এক সাইডে থাকবে আমার ওয়েবসাইট, এক সাইডে থাকবে আমার ইভেন্ট ম্যানেজার, এটা ফেসবুকের একটা টুলস। আর তার মাঝখানে থাকবে ট্যাগ ম্যানেজার। এখন কি করবে ট্যাগ ম্যানেজার, কি করবে ওয়েবসাইটের ভিতরে যে গেছে তার ইনফরমেশনটা সে ট্যাগ ম্যানেজার কাছে আনবে, ট্যাগ ম্যানেজার ইভেন্ট ম্যানেজারে দিয়ে দিবে। সহজ ভাষায় যদি আমি বলি, ওয়েবসাইটে কি হয়েছে এটা ফেসবুকের কাছে নিয়ে যাবে ট্যাগ ম্যানেজার। আমরা তো বুঝতে পারছি, ওকে। এটা একটা মিডিয়াম। ট্যাগ ম্যানেজার আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। আপনার এদিকে অ্যাকাউন্ট, আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নামটা ডাইরেক্ট বসায় দেন, কোনো কিছু করার দরকার নেই। এটা কন্ট্রোল সি দিয়ে এদিকে আইনা জাস্ট ওয়েবসাইটের নামটা বসায় দেন। এদিকে ওয়েবসাইট নাম বসানোর ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন কোনো দাড়ি কমা ফুল স্টপ যাতে না থাকে। যে সামনে দিয়ে লেখা আছে না http//deep সামথিং কিছু, এই জিনিসগুলো থাকা যাবে না। এটা আপনি সার্ভারটা এদিকে দিয়ে দিতে পারেন, আপনি কোন কান্ট্রি থেকে আসেন এই জিনিসটা আপনি এদিকে তাকে ইন্ডিকেট করে দিবেন। আচ্ছা, কন্টেনার নাম আমরা দিচ্ছি যে বেচ। এদিকে আপনি এনিথিং দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বেচ না, আপনি কন্টেনার যেই নাম রাখতে চান ওই নামে রাখতে পারেন। বুঝতে পারছি। এখন একটা জিনিস দেখেন, এদিকে অনেক কিছু আছে। মানে টার্গেট প্ল্যাটফর্ম কোনটা, ওয়েব আছে, আইওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, এএমপি আছে, সার্ভার আছে। আমাদের উপরের এই নিচের চারটা জানার দরকার নাই, আমরা কাজ করবো হচ্ছে ওয়েব, ঠিক আছে। এই পিক্সেল সেটআপকে ওয়ান কাইন্ড অফ বলা হয় ব্রাউজার সাইড ট্র্যাকিং, কারণ আমরা কিন্তু একটা ব্রাউজারের উপরে কাজ করতেছি। এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু একটা ব্রাউজারে আছে না, এই ব্রাউজার সাইটটা আমরা ট্র্যাক করতেছি। এই জায়গায় বলা হয় ব্রাউজার সাইড ট্র্যাকিং, ঠিক আছে। তো যেহেতু ব্রাউজার সাইড ট্র্যাকিং বলেছে, ব্রাউজারের অন্য নাম আছে ওয়েব। তো ওয়েব, আমরা এই ওয়েবটা সিলেক্ট করব, ওয়েবটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। এদিকে আপনার একটা টার্মস এন্ড কন্ডিশন আসবে, এটা সিলেক্ট করে ইয়েসে ক্লিক করে দিবেন। বুঝতে পারছি, আপনার অ্যাকাউন্ট রেডি, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট রেডি। বুঝতে পারছি, বুঝতে অসুবিধা হইতেছে। আমি কিন্তু বেশি কথা কইতেছি না, আর যতটুকু বলা দরকার ততটুকুই বলতেছি, মানে আপনার বোঝার জন্য। এদিকে দেখেন, প্রতিটা ট্যাগ ম্যানেজারের একটা নিজস্ব কোড থাকে। বুঝতে পারছি। কিছুক্ষণ আগে কিন্তু একটা কোড আসছিল, খেয়াল করছেন কিনা, এই যে দেখেন একটা কোড আসছে। এখন এই কোডটা কি আপনারা বুঝতেছেন? এটা একটা জাভা স্ক্রিপ্ট কোড, ঠিক আছে। এখন এটার মেইন জিনিসটা হচ্ছে, না বুঝলেও সমস্যা নেই, আপনি কোড বুঝেন না ডাজন্ট ম্যাটার, আপনি যদি ইংলিশ পড়তে পারেন। এদিকে লেখা আছে পেজ দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেডার, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন লোড হবে তখন এই ওয়েবসাইটে যাতে এই কোডটা যাতে লোড হয়। হেডার কিন্তু সবার আগে লোড হয়, একটা ওয়েবসাইটে হেডার আগে লোড হয়। যেহেতু হেডার আগে লোড হয়, তো হেডারে যদি আপনি এটা বসাই দেন, তাহলে আপনার এই ট্যাগটাও লোড হয়ে যাবে, ট্যাগ ম্যানেজারটাও লোড হয়ে যাবে, ওয়েবসাইটে যা যা করতেছেন সবকিছুই আপনার এদিকে চলে আসবে। কথা বলতে পারছি। এখন আমরা এত কিছু পারি না, আমরা এত কিছু বুঝি না, আমরা ট্যাগ বুঝি না, আমরা জাভা স্ক্রিপ্ট কোড বুঝি না, বোঝার দরকারও নাই। আমরা এটা কেটে দিই। আমরা কি করব, এই কোডটা নিয়ে কাজ করব। এই কোডটা যা, এই কোডটাও তা। কথা বলতে পারছি। কিছুক্ষণ আগে কিন্তু আমি বলছি যে ট্যাগ ম্যানেজার এমন ভাবে সেটআপ করে রাখছে, টেকনিক্যাল কথাগুলো আমাদের ভাষায় লেখা রাখছে। তো আপনি তো এই কোডটা বুঝতেছেন না, কিন্তু আপনি তো এই জিনিসটা বুঝতেছেন যে লেখা আছে জিটিএম T6, মানে একটা কোড লেখা আছে, এটা তো বুঝতেছেন, মানে এই কোডটার মাধ্যমে আমি ট্র্যাক করতে পারবো, এটা বুঝতেছেন না। আমরা এই কোডটা ইউজ করব। এখন এই কোডটা ইউজ করার আগে আমার কই যেতে হবে, আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আবার যেতে হবে। ব্যাকএন্ডে গিয়ে আমার আবার যেতে হবে প্লাগইনসে। কই যেতে হবে, প্লাগইনসে। আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, যে প্লাগইনটা আমার জিটিএম এর সাথে আমার ওয়েবসাইটে কানেক্ট করবে। বুঝতে পারছি, কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, কোন দিকে যাব, অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে গিয়ে আমরা একটা প্লাগইন ডাউনলোড করব, এটার নাম হচ্ছে GTM4 WP, GTM4।
GTM4WP এই প্লাগইনটা আমরা ইনস্টল করব, অ্যাক্টিভেট করে দিলাম। আপনারা কি দেখতে পান মনিটর ঠিক করে? আমরা এটারে ইনস্টল করছি এন্ড অ্যাক্টিভেট করছি, ঠিক আছে? করার পরে এবার আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আপনি এদিকে একটু খেয়াল রাখবেন, এই জায়গাতে কাজ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, এদিকে আপনি জিজ্ঞেস করতে কি জিটিএম কোড মানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি জিজ্ঞেস করছেন। গুগল ট্যাগ ম্যানেজার আইডি কোনটা? এটা কপি করেন এন্ড পেস্ট, ঠিক আছে? এবার আপনি একটা জিনিস খেয়াল করেন, এদিকে অন আছে, সার্ভারটা অন আছে, কন্টেইনারটা অন আছে, ঠিক আছে? আমি যখন এটা সেভ দিব এটা কিন্তু অফ হয়ে যাবে। দেখেন কন্টেইনারটা অফ হয়ে গেছে। এখন আপনি আবার কি করতে হবে, এই কন্টেইনারটা অন করতে হবে। যদি কন্টেইনার অন না করেন এই সার্ভারের সাথে কানেক্ট হবে না, মানে জিটিএম এর সাথে এটা কানেক্ট হবে না। বিষয়টা বুঝতে পারছি? GTM ফর WP মানে GTM গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, বুঝতে পারছি? আচ্ছা, এদিকে হালকা কিছু জিনিসপত্র আছে, এই যে ইন্টিগ্রেশন পার্ট, এটা আমি যে ডকটা আপনারা দিছি ওই ডকের ভিতরে সব লেখা আছে, ঠিক আছে? এই ইন্টিগ্রেশন পার্টে যাবেন, এই WooCommerce আসবেন। WooCommerce এসে ট্র্যাক ই কমার্স মানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটের উপরে কাজ করছি এই ই-কমার্স সাইট না, এই ই-কমার্সে ট্র্যাক করার জন্য আপনি এই বাটনটা অন করে দেন। কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার, ডাটা লেয়ারটা আমরা আগামী ক্লাসে বুঝবো, আজকে এটা অন করে দিতেছি যাতে আমার দ্বিতীয়বার এদিকে না আসতে হয়, ঠিক আছে? এরপর হচ্ছে ইনক্লুড ফুল ক্যাটাগরি পাথ দরকার নাই। কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার। কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার মানে কি, মানে আমি যে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিছি না, এটা যাতে আমার ডাটা লেয়ারে চলে আসে, বুঝতে পারছি? এটা অন করে দিবেন। ওয়ার্ডার ডাটা ইন ডাটা লেয়ার, আপনি কত টাকার অর্ডার করছেন, কি অর্ডার করছেন, মানে কোয়ান্টিটি কত ছিল, এই যে বিষয়টা আছে এই জিনিসটা যাতে আপনার ডাটা লেয়ারে আসে এটা অন করে দেন। ডাটা লেয়ার কি বোঝার দরকার নেই আপাতত, বুঝতে পারছি? মাথা দিয়ে নেওয়ারই দরকার নেই, আর কিছু অন করার দরকার নাই। যাবেন সেভ চেঞ্জেস, কাহিনী শেষ। আমাদের এই পার্টে আসার কাহিনী শেষ, বুঝতে পারছি? এদিকে আর কোনো কাজ নাই তেমন একটা। ওকে, এই জায়গাতে আমরা রিল্যাক্স। এবার আমার কাজ হচ্ছে কোন জায়গায়, আমার একটা ইভেন্ট ম্যানেজার লাগবে। এখন ইভেন্ট ম্যানেজার যদি আমার লাগে, আমার কিন্তু একটা মানে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। আর ফেসবুক অ্যাকাউন্ট যদি লাগে সেক্ষেত্রে আমার কই যেতে হবে, আমার একটা ব্রাউজার লাগবে যেটার ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো এদিকে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা নেই ধরা। এখন আমার কি করতে হবে, আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে, আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাইতেছি, কোনো সমস্যা নাই, বা কুমিল্লাটির দিক থেকে দেখাই দিব। আমি মেটা বিজনেস স্যুটে যাব। কই যাব? ইকুয়েশনটা কি বুঝতেছেন? প্রথমে আমরা ট্যাগ ম্যানেজারটা সেটআপ করছি। ট্যাগ ম্যানেজার পুরো ওয়েবসাইটটা, আমি ওয়েবসাইটটা আপনাকে দিয়ে দিব ক্লায়েন্ট। ওয়েবসাইট দিয়ে দেওয়ার পরে আপনি একটা ট্যাগ ম্যানেজার সেটআপ করবেন, অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে ওই থেকে কোডটা নেবেন। কোডটা নেওয়ার পরে কি করবেন, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাবেন, প্লাগইনটা ইনস্টল করবেন, ইনস্টল করে কোডটা বসাই দিবেন, ট্যাগ ম্যানেজার কোডটা বসাই দিবেন। ট্যাগ ম্যানেজার কোডটা যখন বসাই দিবেন, ওয়েবসাইট এন্ড আপনার ট্যাগ ম্যানেজার দুইটার ভিতরে সম্পর্ক হয়ে যাবে, মানে দুইজনের ভিতরে একটা বা আর ডাটা আদান প্রদান করার মতো সম্পর্ক হয়ে যাবে, ঠিক আছে? এখন আমার ভিতরে মিসিং আছে কে, মিসিং আছে ফেসবুক। দুইজনে তো কানেক্ট করে দিয়েছেন, আরেকজনের কানেক্ট করতে হবে না? আর আমি কানেক্ট করবো কাকে, ফেসবুকটা কানেক্ট করবো। ফেসবুকটা কানেক্ট করার ক্ষেত্রে আহ আচ্ছা দিক থেকে করে দেয়, সেটিংসে যাবেন। আমরা যদি কুমিল্লা টিভি দিয়ে দেখাইতেছি জিনিসটা একটু আনপ্রফেশনাল হয়ে যায়, আচ্ছা বাদ দেন আমারটা দিয়ে যাই, কুমিল্লা টিভি দেখানো ঠিক হবে না, আমরা অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করি। কোনটা করা যায়, ধরুন এদিক থেকে আমরা এটা নিই। আমরা বিজনেস ম্যানেজারটা একটু চেঞ্জ করতেছি, ঠিক আছে? মানে আমাদের যে বিজনেস ম্যানেজারটা মেটা বিজনেস স্যুটটা আছে ওইটা একটু চেঞ্জ করতেছি। আল্লাহ, এটার কোড কই যাবো কে জানে, দিবনি কোড, কালকে আমারে কোড দিছে আধা ঘন্টা পরে। আল্লাহ আল্লাহ করে যাতে কোডটা দিয়ে দেয়। আইসে, আপনার কপাল ভালো। আচ্ছা, এটা জাস্ট একটা টু স্টেপ ভেরিফিকেশন, মানে একটা অথেন্টিকেশন কোড পাঠায় ফেসবুক থেকে কলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে, যেটাই আপনি দেন এটা দিয়ে আপনি লগ ইন করতে পারেন, আপনি ছাড়া এটা কেউ লগ ইন করতে পারবেন না। আবার ভেরিফিকেশন করতে কি একটা ঝামেলা, সেন্ড কোড। ক্লাস কি বেশি বিরক্ত লাগতেছে?
কোড আসে না কেন? আচ্ছা, ফেসবুকের বিজনেস ম্যানেজার অনেক আপডেট হয়ে গেছে। এটা আপডেট হয়েছে কিনা জানি না। হ্যাঁ, এটা তো আপডেট হয়ে গেছে। দেখেন, আগে আমাদের পিক্সেল দুইটা জিনিস দুই দিকে ছিল, ডাটা 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 সেট আর পিক্সেল দুইটা আলাদা ছিল, এখন ডাটা সেট আর পিক্সেল দুইটা একসাথে করে দিয়েছে। আমরা একদম সরাসরি এই সেটিংস অপশন বিজনেস ম্যানেজারে ঢুকবো, বিজনেস ম্যানেজারে ঢুকে সেটিংসে আসবো, সেটিংসে এসে আমাদের আসতে হবে হচ্ছে ডাটা সেট অ্যান্ড পিক্সেল। ঠিক আছে, ডাটা সেট পিক্সেলে আসবেন, আসার পর এদিকে একটা পিক্সেল ক্রিয়েট করবেন। এই যে এতদিন শুনছি আমরা পিক্সেল ক্রিয়েট পিক্সেল সেটআপ, এই পিক্সেল সেটআপ আজকে এদিকে শুরু হবে। এই জায়গাতে আমরা আসবো, এদিকে যে এই যে পার্টগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে পিক্সেল। ঠিক আছে, এই পিক্সেলগুলো আমরা আগের বিভিন্ন ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করছিলাম। আর এদিকে পিক্সেল একবার ক্রিয়েট করে ফেললে এগুলো ডিলিট করা যায় না। বুঝতে পারছি? কারণ আমরা যখন ক্রিয়েট করতে যাবো তখন নতুন করে অ্যাড করতে গেলে আমাদের এই অ্যাড বাটনে যেতে হবে। অ্যাড বাটনে যাওয়ার পরে আমার এদিকে একটা পিক্সেলের নাম দিতে হবে। তো আমরা পিক্সেলের নাম কি দিব? আমরা যেহেতু সব জায়গাতে বেচ 2501 দিচ্ছি, সব জায়গাতে আমরা সেম জিনিসটা রাখি, ক্রিয়েট। ঠিক আছে, আগে ফেসবুক পিক্সেল একটা কোড দিত, যা যেরকম জাভা স্ক্রিপ্ট কোড একটা দেখলেন ট্যাগ ম্যানেজারে, এরকম একটা কোড দিত। বর্তমানে কোড দেয় না, বর্তমানে সে একটা জাস্ট একটা নাম্বার দিয়ে দেয়, 14 ডিজিটের একটা কোড দিয়ে দেয়। ওই কোডটাই আমরা ইউজ করি। এই যে দেখেন, এদিকে ক্লিক করলে আপনার কোডটা কপি হয়ে যাবে। বুঝতে পারছি? পিক্সেলটা কিভাবে ক্রিয়েট করবেন পারবেন? কোনো ডাউট আছে এটা নিয়ে? ওকে, এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের ট্যাগ ম্যানেজারে চলে যেতে হবে। কই যেতে হবে? ট্যাগ ম্যানেজারে। এখন সবচেয়ে বেটার হয় আপনি যে ব্রাউজারে কাজ করতেছেন সেই ব্রাউজারে সব লগইন থাকবে। কথা বুঝতে পারছি? তাহলে এখন আমার কি করতে হবে? যেহেতু আমার দুই ব্রাউজার হয়ে গেছে, আমার এখন ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটা আমার এই ব্রাউজারে নিয়ে আসতে হবে। আর ওয়েবসাইটটা যে এই ব্রাউজারে আনবো, আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি। আচ্ছা দাঁড়ান, আচ্ছা আমরা কাজ করি, যখন আমরা প্রিভিউ দিব তখন দরকার হলে আমরা এগিয়ে নিয়ে আসবো। মেইন জিনিসটা হচ্ছে কাজটা দেখান। এখন আমার ট্যাগ ম্যানেজারে যেতে হবে। কই যেতে হবে? ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে প্রথমে কাজ করছি, ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের সম্পর্ক হয়ে গেছে। এখন আমার ফেসবুকের সাথে ট্যাগ ম্যানেজারে কানেকশন করতে হবে। ফেসবুকের ভিতরে পিক্সেল ক্রিয়েট করছি, এখন আমি ট্যাগ ম্যানেজারে গিয়ে ফেসবুকে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, এটা একটু ঝামেলা হতে পারে, কারণ এগুলো তো কোনো সময় দেখেন নাই, এটা ফার্স্ট টাইম হয়তো দেখবেন। দেখেন একটা কন্টেনার, একটা এরর আসছে, এদিকে আমার বলছে কন্টেনারটা সেটআপ হয় নাই। ভিউ অল টেক্সট সিলেক্ট করেন, ইনস্টলেশনে একটু প্রবলেম আছে বলতেছে, দেখি ইনস্টলেশনে কি প্রবলেম আছে। আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের যে কোডটা আছে বা ডোমেনটা আছে, ডোমেনটা নিয়ে আমি জাস্ট এদিকে বসাই দিব। এটা যদিও এখন করার দরকার নাই, না করলেও চলে, তারপর জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা দেখানো আর কি। দেখেন এদিকে বলছে এখনো ডিটেক্ট করে নাই, তো ডিটেক্ট যেহেতু করে নাই ওরে আপনি ফালায় রাখেন, সে নিজ দায়িত্বে ডিটেক্ট হয়ে যাবে। আপনি যখন ওয়েবসাইটকে ফেসবুকের সাথে কানেক্ট করবেন, সরি আপনার ট্যাগ ম্যানেজার যখন ওয়েবসাইটের ফেসবুকের সাথে কানেক্ট করবেন, তখন আপনার ট্যাগ ম্যানেজারে আসবেন, আসার পরে টেমপ্লেটে আসবেন। কই আসবেন? টেমপ্লেটে। টেমপ্লেটে এসে ট্যাগ টেমপ্লেট একটা অপশন আছে, ভেরিয়েবল টেমপ্লেট একটা অপশন আছে। ট্যাগ টেমপ্লেট কি, ভেরিয়েবল টেমপ্লেট কি? ট্যাগ টেমপ্লেট হচ্ছে যেটা দিয়ে আপনি ট্যাগ করতে পারেন, মানে একটা জায়গার সাথে আরেকটা জায়গায় সম্পর্ক করতে পারেন। আর ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল এমন একটা জিনিস যেটা হচ্ছে পরিবর্তন যোগ্য, মানে ইনস্ট্যান্ট পরিবর্তন হয়। ঠিক আছে, মানে যে কোনো সময় পরিবর্তন হইতে পারে এরকম। ফেসবুকের কোড কোনো সময় পরিবর্তন হয় না, বুঝতে পারছি? বা ফেসবুকের পিক্সেল কোনো সময় পরিবর্তন হয় না। যেহেতু পরিবর্তন হয় না, আমরা টেমপ্লেট নিয়ে নিই, এটা ফেসবুকই বানাইছে, এটা আমরা বানাই নাই, এটা ফেসবুক ট্যাগ ম্যানেজারের জন্য বানাইছে। এই ট্যাগ টেমপ্লেটটা আমরা এদিক থেকে নিয়ে নিব। এটার নাম হচ্ছে ফেসবুক আর্কাইভ। নাম কি? ফেসবুক আর্কাইভ। আমরা এদিকে সার্চ করি ফেসবুক, তাইলেই হবে ফেসবুক। দেখেন ফেসবুক আর্কাইভ একটা নাম আসছে, ফেসবুক পিক্সেল, ফেসবুক আর্কাইভ দেখছেন? যে নিচে লেখা আছে ফেসবুক আর্কাইভ বাই ফেসবুক আর্কাইভ। এটা আপনি জাস্ট নেন, নিয়ে কি করবেন? অ্যাড টু ওয়ার্কস্পেস, অ্যাড টু ওয়ার্কস্পেস করে অ্যাড,
বুঝতে পারছি? আমার এটা একবারই করতে হবে, এই টেমপ্লেটটা আমরা একবারই নিব, জাস্ট এটার ভিতরে আমি কোড বসাই দিব। এই যে একটু আমি যদি আমাদের ইয়াটা অন করি, ডকুমেন্টটা যদি একটু অন করি, এটা একটু আমি ওপেন করি, দেখবেন এটাতে কিছু কোড আছে, দেখেন এদিকে অনেক কিছু লেখা আছে, আমরা যে জিনিসগুলো দেখছি এই জিনিসগুলো এদিকে লেখা আছে। দেখেন এটা হচ্ছে আগের ফেসবুকের পিক্সেলের কোড, এরকম একটা কোড দিতে যে জিনিসটা আমি কপি করলাম না, ছোট্ট একটা কোড 14 ডিজিট কোড কপি করলাম না, ওই 14 ডিজিটটাই এদিকে লেখা আছে। এই 14 ডিজিটটা কই আছে জানেন? এই যে দেখেন এই পার্টটা হচ্ছে 14 ডিজিটের কোড, এই যে ছোট্ট করে 17 থেকে শুরু করে 23, এই পার্টটা হচ্ছে তার কোড, এই পার্টটা হচ্ছে তার কোড, বুঝতে পারছি? এটা হচ্ছে পিক্সেল কোড আর পুরোটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট কোড। বিষয়টা ক্লিয়ার? তো ওই জিনিসটাই আমরা আর লাগে না, এটা হেডারে বসাইতে হতো, হেডারে বসাইলে ওয়েবসাইটের লোড বেড়ে যেত, মানে ওয়েবসাইট হেভি হয়ে যেত, এই কারণে এটা বসায় না এখন আর। এখন জাস্ট এই কোডটা দিয়েই ট্যাগ ম্যানেজারে ট্র্যাকটা করে। এখন দেখেন প্রতিটা ভিউ কন্টেন্টের জন্য এই কোড বসাইতে হয়, এরপরে পেজ ভিউর জন্য একটা কোড বসাইতে হয়, অ্যাড টু কার্টের জন্য একটা কোড বসাইতে হয়। এই তো কোড যদি আপনি একটা ওয়েবসাইটের ভিতরে বসাই দেন, ওয়েবসাইট লোডিং আর হওয়া লাগবে না, এমনি বার হয়ে যাবে। আমরা তো বুঝতে পারছি, এই কারণে আমরা কোনো কোডই বসাই না, আমরা পুরোটা ট্যাগ ম্যানেজার উপরে দিয়ে দিই। আর এই সবগুলা কোড কই আছে জানেন? এই যে ট্যাগ টেমপ্লেটটা আনছেন না আর্কাইভ, এই সবগুলা কোড এই জায়গার ভিতরে ফেসবুক দিয়ে দিছে। কথা বুঝতে পারছি? এতে কি হলো, আপনার ওয়েবসাইটে কোনো লোড পড়ে না, আপনার ওয়েবসাইটে কোনো লোড পড়ে না, ওয়েবসাইটে যে ঢুকতেছে তার ডাটা ট্যাগ ম্যানেজার নিয়ে নিতেছে, ট্যাগ ম্যানেজার নিয়ে এটা আবার ফেসবুকে দিয়ে দিতেছে। কথা বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার নাকি সমস্যা হয়েছে বুঝতে? শিওর তো? ওকে। এখন আমি এটা ওয়ান টাইমে করতে হবে, আর কোনো কিছু করার দরকার নেই। এবার একটা জিনিস হচ্ছে কি, আমি ট্যাগে যাব, ট্যাগ জিনিসটা কি একটু বুঝতে হবে, ট্রিগার জিনিসটা কি একটু বুঝতে হবে। ট্যাগ, একটু ওয়েবসাইটে যাই, একটু আমার ইভেন্ট জিনিসটা কি এর আগে বুঝতে হবে, ট্যাগ ট্রিগারের আগে ইভেন্ট জিনিসটা কি। এই যে দেখেন আমি এদিকে একটা প্রোডাক্ট দেখলাম, প্রোডাক্ট দেখার পরে আমার এই জুতাটা পছন্দ হয়েছে, আমি এই যে একটা ক্লিক করলাম না, এই প্রতিটা ক্লিক আমি যতটা ক্লিক করবো ওয়েবসাইটের ভিতরে, এই প্রতিটা ক্লিকরে বলা হয় একটা ইভেন্ট। বুঝতে পারছি? প্রতিটা ক্লিক একটা কি ইভেন্ট। আর এটা ওয়েবসাইটের ভাষায় বলা হয় অ্যাকশন, পিক্সেলের ভাষায় বলা হয় ইভেন্ট। বুঝতে পারছি? প্রতিটা ইভেন্টই আপনি কাউন্ট করতে হবে। আর ওয়েবসাইটের ভাষায় বলা হয় অ্যাকশন, আমি এই যে ক্লিক করলাম একটা অ্যাকশন নিলাম, আর পিক্সেলের ভাষায় বললাম যে আমি একটা ইভেন্ট ফায়ার করছি। কথাটা কি বুঝাতে পারতেছি আমি? ওকে। এখন ধরুন অ্যাড টু কার্ট করলাম, আমি দেখলাম ভিউ কন্টেন্ট করে আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এটারে বলতেছি আমি একটা ইভেন্ট, ইভেন্ট ফায়ার করলাম। কথা বুঝাতে পারতেছি? আমি ভিউ কার্ট বাটনটাতে ক্লিক করলাম, আমি একটা ইভেন্ট ফায়ার করলাম। বুঝতে পারছি? আমি চেক আউট বাটনে ক্লিক করছি, আমি কি করছি? ইভেন্ট ফায়ার করছি। বিষয়টা ক্লিয়ার? ওকে। এই জিনিসটা যেহেতু ক্লিয়ার, অ্যাজ সেম অ্যাজ আপনি যখন ওয়াটার প্লেসে ক্লিক করবেন, ইটস আ ওয়ান কাইন্ড অফ ইভেন্ট ফায়ার। বুঝতে পারছি? ইভেন্ট একটা ফায়ার করছে। এখন এই যে ট্যাগ গুলা করতেছি আমি, এই যে ট্যাগ গুলো আমি টিপ করতেছি, টিপ দিতেছি, এই টিপ গুলো বলতেছে ট্যাগ। ঠিক আছে? আর এই টিপ দেওয়ার পিছনে ইউজারের ওয়েবসাইটের পিছনে যে কোডটা আছে, ওই কোডের যে জিনিসটা ফায়ার করে, এই যে বলছে ইভেন্ট ফায়ার করতেছে, এই যে ইভেন্টটা ফায়ার করতেছে ওইটার বলছে ট্রিগার। কথা কি বুঝতে পারতেছেন? বুঝেন নাই? এমনই বুঝবেন, একটু ওয়েট করেন। সহজভাবে বুঝেন, আপনারা যদি কেউ টিপ দেয়, এমনি জাস্ট টাচ করলো, এটা হচ্ছে ট্যাগ। আপনার ব্রেন যে সেন্স করলো, এটা হচ্ছে ট্রিগার। কথা বুঝতে পারছি? এখন ওয়েবসাইটের ব্রেনকে পিছনের ব্যাক এন্ড কোড, এখন আপনিও কোন একটা বাটনে ক্লিক করছেন, এখন এটা ট্র্যাক করবো কোন জায়গায়? ওয়েবসাইটের ব্রেনে, মানে তার কোডে। তার কোডটা বুঝতে হবে আমার। আসেন আমরা একটা ট্যাগ আগে বানাই, আগে একটা ট্যাগ বানাই। একটু চেষ্টা করবেন আমি যেমনে বলতেছি এমনে করার, আপনি এদিক থেকে কপি পেস্ট করতে পারবেন, কিন্তু কপি পেস্টটা না করা বেটার। আপনি যদি থিওরিটা বুঝতে পারেন আপনি নিজেই কাজ করতে পারবেন। এখন আমি তো টেমপ্লেটটা ইনস্টল করছি, টেমপ্লেট ইনস্টল করা বুঝছেন, কঠিন কিছু এটা? কঠিন না। ওকে। ট্যাগে আসেন, ট্যাগে আসার পরে নিউতে ক্লিক করেন। কই ক্লিক করবেন? নিউতে। নিউতে ক্লিক করার পরে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ট্যাগ কনফিগারেশন এন্ড ট্রিগারিং। এন্ড ট্যাগ কনফিগারেশন কি আর ট্রিগারিং কি? ট্যাগ মানে হচ্ছে যে একটু টাচ করা, আর ট্রিগারিং মানে হচ্ছে কোন জায়গায় টাচ করছে এটা ব্রেন সেন্স করা। বুঝতে পারছি? এখন এই বিষয়টা আমরা যদি করি, ট্যাগ কনফিগারেশনে যদি যাই, যাওয়ার পরে আমরা এদিক থেকে যদি এই যে ফেসবুক পিক্সেল আর্কাইভ এখন যেটা ইনস্টল করছি, এটা যদি আপনি ইনস্টল না করেন এদিকে পাবেন না, কিন্তু আপনার আগে ইনস্টল করতে হবে। বুঝতে পারছি? এটার আগে না, নেওয়ার পরে দেখেন এই যে দেখেন ট্যাগ পারমিশন, এই যে অপশনটা আছে না, এই যে টেমপ্লেটটা আছে না ট্যাগ টাইপ, এটার ভিতরে যত কোড আছে পিক্সেলের সব কোড এদিকে ইনক্লুড করা আছে। আপনার এদিকে কি করতে হবে? কি বলতেছে? ফেসবুক পিক্সেল আইডি, ফেসবুক পিক্সেল আইডি দিয়ে দিতে হবে। ফেসবুক পিক্সেল আইডি কত ছিল? আমরা কপি করছিলাম এটা, এই যে ফেসবুক পিক্সেল আইডিটা বসে দিলাম। ঠিক আছে?
এরপর আমরা বলতেছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। এবার আমার একটু বুঝতে হবে ইভেন্ট জিনিসটা কি। ইভেন্ট জিনিসটা আমি যদি বুঝতে চাই আমার একটু এই জায়গাতে আসি, আমাদের এই যে স্লাইডের উপরে মানে যে শীটটা আছে এই শীটের উপরে আমাদের ইভেন্ট আছে। ইভেন্ট দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, একটা হচ্ছে কাস্টম ইভেন্ট। স্ট্যান্ডার্ড ইভেন্ট কাকে বলে আর কাস্টম ইভেন্ট কাকে বলে? স্ট্যান্ডার্ড ইভেন্ট ওইগুলা যেগুলো একটা ওয়েবসাইটের ভিতরে সচরাচর সব ওয়েবসাইটে থাকে। যেন একটা ওয়েবসাইটে পেজ ভিউ করতে পারেন, ভিউ কন্টেন্ট করতে পারেন, অ্যাড টু কার্ট করতে পারেন, চেক আউট করতে পারেন, ইনিশিয়াল চেক আউট করতে পারেন, পারচেজ করতে পারেন। ঠিক আছে? এখন আপনি চাইতেছেন একটা ওয়েবসাইটের ভিতরে কতক্ষণ মানুষ ছিল, কত সেকেন্ড একটা পেজ লোড করছে, এটা দেখতে চান। এটা হচ্ছে কাস্টম ইভেন্ট। আপনি ওয়েবসাইটের একটা ভিডিও আছে, ওই ভিডিওর কত পার্সেন্ট মানুষ দেখছে, এটা আপনি ট্র্যাক করতে চান। এটা হচ্ছে একটা কাস্টম ইভেন্ট। বুঝতে পারছি? যেগুলো আমাদের প্রয়োজনের বাইরে, মানে সচরাচর প্রয়োজন হয় না, এরকম বাইরে যেগুলো আছে এগুলো আমরা বলি কাস্টম ইভেন্ট। বিষয়টা ক্লিয়ার? আর স্ট্যান্ডার্ড ইভেন্ট আমরা সবসময় কাজ করি স্ট্যান্ডার্ড ইভেন্টের উপর। বুঝতে পারছি? স্ট্যান্ডার্ড ইভেন্টে কাজ করলে আমাদের কাজ হয়ে যায়। এই আর যেগুলো কাস্টম ইভেন্ট আছে এগুলো এত বেশি কাজ নাই, ইউজ না করলেও হয়। যদি ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে করতে পারেন। আর এদিকে লিঙ্ক দেওয়া আছে কেমনে কি করতে হয় এগুলো সব রিড করতে পারেন। আমি এদিকে সব লিঙ্ক সহ দিয়ে দিছি। ঠিক আছে? এগুলো সব ফেসবুকের লিঙ্ক, এগুলো আমার বানানো কোনো লিঙ্ক। এইদিকে স্টেপ বাই স্টেপ স্টেপ 1 2 3 4 5 6 7 করে সব দেওয়া আছে। বুঝতে পারছি? আপনি যদি একটু দেখেন শীটটা তাইলেই বুঝতে পারবেন। আর আমার কাজ দেখলে অটোমেটিক বোঝার কথা। আমি আস্তে আস্তে যাইতেছি। দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্টটা প্রথমে কি আছে পেজ ভিউতে। এবার যদি ক্লিক করে দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট কতগুলো আছে ফেসবুকের, মানে কত কিছু আপনি ট্র্যাক করতে পারবেন ফেসবুকের। আপনি পেজ ভিউ করতে পারবেন, অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, মানে অনেক কিছু আপনি করতে পারবেন এখানে। তা আমার এখন ইনিশিয়ালি দরকার কোনটা? পেজ ভিউ। কারণ আমি ওয়েবসাইটের প্রথম পেজটা আমি ট্র্যাক করব। ধরেন আমি একদম শুরু থেকে দেখাই, হ্যাঁ? ধরেন আমি ওয়েবসাইটে যাই, এই এটা কই? আর ওয়েবসাইটে ঢুকে এখন আমি ট্র্যাক করব যে আমার এই পেজটাতে কয়জন আসছে। এইটা ট্র্যাক করার জন্য আমার কি করতে হবে? আমার এই জায়গাতে পেজ ভিউটা রাখতে হবে। বুঝতে পারছি? আর পেজ ভিউ রাখার পরে আমার ইনিশিয়ালি আজকের ক্লাসে আমাদের আর কোনো কাজ নেই এই জায়গাতে। সোজা চলে যাব ট্রিগারিং এ। ট্রিগারিং এ গিয়ে পেজ ভিউ এমন একটা জিনিস সব জায়গাতেই পেজ ভিউ হয়। আপনি যে পেজে দেখেন ওইটাই পেজ ভিউ। আপনি সবগুলো পেজ ভিউ করতেছেন না। হয়তো অ্যাড টু কার্টে গেছেন, অ্যাড টু কার্ট করতে গেছেন, এটা আলাদা একটা ইভেন্ট, স্ট্যান্ডার্ড ইভেন্ট এটা। কিন্তু আপনি পেজটা তো ভিউ করতেছেন। এই কারণে আমরা কি করব? অল পেজে আমরা ট্রিগারিং করব এটাকে। কোন পেজে করব? অল পেজের জন্য আলাদা কোনো কিছু বানাইতে হয় না। অল পেজ বাই ডিফল্ট করা থাকে। করার পরে আপনি এদিকে একটা নাম দিয়ে দেন। নাম কি দিবেন? ধরেন এফবি পেজ ভিউ, এফবি পেজ ভিউ। ঠিক আছে? সেভ। আপনার কাজ শেষ। এবার আমার দেখতে হবে কি বোরিং লাগতেছে? আচ্ছা, এবার দেখতে হবে আমার এটা কাজ করছে কিনা। যখনই কোনো কাজ করবেন মানে শুরুর দিকে কাজ করার সাথে সাথে একটা সাবমিট দিয়ে দিবেন। কি করবেন? সাবমিট দিয়ে দিবেন। পাবলিশ দেন, দিয়ে কিছু একটা দিয়ে দিতে পারেন, এটার নাম দিয়ে দিতে পারেন যে আপনি এটা পেজ ভিউ করছেন। পেজ ভিউ এটা না দিলেও চলো না, মাইন্ড করে না। আমার এই দিকে একটা লাইন আসবে দেখবেন, সিং লাইক নো ওয়ান ক্যান লিসেন, নো ওয়ান ইজ লিসেনিং, মানে কেউ শুনতেছে না। এমন ভাবে কাজ গান গাও যে কেউ শুনতেছে না। আসলে কিন্তু বিষয়টা এরকমই। আপনি যখন ডাটা ট্র্যাক করেন, ওয়েবসাইটে আমরা ডাটা ট্র্যাক করি, আপনি কিন্তু জানেন না যে আপনার ডাটা নিতেছে। আপনি যে ওয়েবসাইটে যান ওই ওয়েবসাইটের ডাটা কিন্তু একটা মার্কেটারের কাছে যায় বা একটা ইভেন্ট ম্যানেজারের কাছে যায়। আপনি কি বুঝতে পারেন এটা? নিঃশব্দে সাউন্ড চলে যায়। এবার আমার এটা চেক করতে হবে যে আমি যে কাজটা করলাম এই কাজটা আসলে হয়েছে কি না। ঠিক আছে? এখন কিভাবে চেক করবো আমরা এটা? এটা চেক করার সিস্টেম হচ্ছে আপনার এদিকে প্রিভিউ নামে একটা অপশন আছে। সাবমিটের পাশে প্রিভিউ নামে একটা অপশন আছে। ক্লিক করেন এটার ভিতরে। এই এইটারে আমরা এই জায়গাতে নিয়ে যাই। এই বস্তুকে আমরা এই জায়গায় নিয়ে যাই। এটা তো ইম্পর্টেন্ট কিছু না। এখন যেটা হইতেছে এই যে পার্টটা এটারে বলা হয় জিটিএমএল লাইব্রেরি, লাইব্রেরি সাইট। ঠিক আছে? এটা হচ্ছে জিটিএমএল লাইব্রেরি সাইটে কানেক্ট করতেছে। জিটিএমএল লাইব্রেরি সাইট কি? এটা এত কিছু মনে করেন যে মাথা পিছু না ঢুকলেও চলবো। আপাতত বুঝেন যে এটা লাইব্রেরি সাইট, মানে লাইব্রেরির সাথে আমরা কানেক্ট করতেছি। এই যে কোডটা আছে আপনার ওয়েবসাইটের যে ডোমেনটা আছে এই ডোমেনটারে আপনি আইনা এদিকে বসাই দেন। বুঝতে পারছি? ডোমেনটা বসায় জাস্ট কানেক্ট করেন। কানেক্ট করলে দেখবেন যে আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা এদিকে লোড করতেছে। এই ওয়েবসাইটটা এইভাবে যে লোড করতেছে এমনি লোড করলে আপনার ঠিক করে ডাটা পাস করে না। এখন কি হইতেছে এই সাইডে একটা ব্রাউজার আবার এই সাইডে একটা ব্রাউজার। আমার যদিও ট্যাগ ফায়ার করে দিছে, এই যে দেখেন পেজ ভিউ ফায়ার করছে, নট ফায়ার একটা ট্যাগ, ট্যাগ ফায়ার একটা ট্যাগ। ঠিক আছে? আমার ট্যাগ কিন্তু ফায়ার করে দিছে। কিন্তু আপনি এই জায়গাতে যদি এরকম আলাদা ব্রাউজার ওপেন করে তখন দেখবেন যে অনেক সিএমএস এ এরকম কাজ করতে গেলে আপনার ঠিক করে ডাটা ট্র্যাক করেন, মানে ডাটা পাস করেন। আর ডাটা যদি পাস না করে সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার একটা এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে। কি ডাউনলোড করতে হবে?
এক্সটেনশন, এটার নাম কি? এই যে দেখেন এই বস্তুটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, নাম কি? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এই জিনিসটা আপনি ইনস্টল করে নেবেন কোথায়? আপনার ব্রাউজারে। এই কই গেল আমার ব্রাউজার, এটাই তো। আপনি এই যে গুগলে যাবেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এই যে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই যে ক্রোম ওয়েব ব্রাউজারে যাবেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এদিকে আসেন। এটি কি জানি করে রাখছে এদিকে, আল্লাহ জানে। অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন, কাহিনী শেষ। বুঝতে পারছি? আরেকটা ইয়ে লাগবে, দুইটা একসাথে দেখা যাচ্ছে। আরেকটা লাগবে হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার, পিক্সেল পিক্সেল হেল্পার। এ কাকুই লিখলাম এতক্ষণ, পিক্সেল হেল্পার। এই দুইটা এক্সটেনশন আপনার মাস্ট লাগবে। আর জিএফ যখন কাজ করবেন তখন আলাদা জিনিস দেখা দেবো, ওইটি লাগে আন্দোলন নেবো। আরেকটা এক্সটেনশন আছে, ওইটাও দেখা দিতেছে একটু পর। এই দুইটা জিনিস আমরা এক্সটেনশনটা এদিকে কানেক্ট করে নিব। কোন দিকে কানেক্ট করব? এই জায়গাতে আমরা এগুলো পিন করে নিব। কই ফেসবুকটা কই? এই দুইটা জিনিস আমরা এদিকে পিন করে নিব। এডি কি আজাইরা জিনিসপত্র এদিকে পিন করে রাখছে। ট্যাগ, হ্যাঁ, পিক্সেল, ওকে। এবার আমরা একটু আবার এই জিনিসটাকে করি, সেম জিনিসটা আমরা আবার একটু করি। এটা লিভ নেই, লিভ নেই, একটু প্রিভিউ দেই আমরা একটু। আবার সেম থিং, কানেক্ট করেন। দেখেন এবার কি আলাদা সাইডে ব্রাউজার লোড হয়েছে। এবার কিন্তু সেম সাইডে এটা ট্যাব ওপেন হয়েছে জাস্ট। কেন ট্যাবটা ওপেন হয়েছে? এই যে আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা এদিকে ইম্পোর্ট করে দিয়েছি, এটার কারণে আমার আলাদা কোনো সাইডে লোড হয়নি, একই সাইডে। এখন আমি যখন ডাটা দিব তখন ব্রাউজারটা ঠিক করে ডাটা ম্যাচ করাইতে পারবে। কথা বুঝতে পারছি? আমি কিন্তু কি করছি, আমি পেজ ভিউ করছি। এখন আমার কি করা দরকার, আমার কি ট্যাগ করা দরকার, মানে কি ফায়ার হওয়া দরকার, ইভেন্ট কি ফায়ার করা দরকার, পেজ ভিউ। আমি যে কাজটা করবো ওইটার জন্য ওই পেজ ভিউটা ফায়ার, মানে ওই জিনিসটাই ফায়ার করা দরকার। দেখেন তো ফায়ার হয়েছে কিনা, কন্টিনিউ। ট্যাগ ফায়ার, ট্যাগ নট ফায়ার, ট্যাগ নট ফায়ার। যদি আমার কোনো ভুল থাকতো তাহলে ট্যাগ ফায়ার করতো না, যেহেতু কোনো ভুল নাই এই কারণে আমার ট্যাগটা ফায়ার করছে ওয়েবসাইটে লোড হওয়ার সাথে সাথে। বুঝতে পারছি? এবার এই ডাটাটা ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে। কেমনে পাঠাবে? ওই যে কোডটা বসাই দিয়েছিলাম, খেয়াল করছেন? ফেসবুকের পিক্সেল কোডটা বসাইছিলাম, ওই কোডের থ্রুতে ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে। আমার কথা বুঝতে পারছি? কোনো ডাউট আছে এটা নিয়ে? এই ট্যাগটা বুঝতে পারছেন? এই জিনিসটা যদি বুঝতে পারেন বাকি সবগুলো ইজিলি বুঝতে পারবেন। কারণ একই কাম আমি বাবা দ্বিতীয়বার করবো। কথা বুঝতে পারছি? মানে একই কাজটারে আপনি বারবার বারবার যখন করবেন তখনই কাজ হয়ে যাবে। এবার এদিকে একটু কাহিনী আছে, এদিকে একটু খেয়াল করেন। আমাদের এই পার্টগুলো একটু বুঝতে হবে। যেমন মেসেজ, মেসেজ জিনিসটা কি? আপনি যখন এন্টার করছেন, ওয়েবসাইটের নাম লিখে এন্টার করছেন, তখন একটা মেসেজ গেছে ডিএনএস এর কাছে। তখন ডিএনএস রিপ্লাই করছে, ডিএনএস কনসেন্ট ইনিশিয়ালাইজেশন রিপ্লাই করছে। এরপরে ইনস্টলেশন হয়েছে, আপনার যে কোডটা আছে ওই কোডটা আপনার ল্যাপটপে ইনস্টলেশন হয়েছে। হওয়ার পরে আপনার কন্টেনার লোড হয়েছে। আপনার কন্টেনার কোনটা? এই যে আমি যে ডাটা লেয়ার কোডটা দিছি, হেডার যেটা দিছি, এই হেডারটা হচ্ছে কন্টেনার লোড। এই হেডারটা লোড হয়েছে। হওয়ার পরে ভিউ আইটেম লিস্ট হয়েছে, মানে এই যে পেজটা আছে এই পেজটা লোড হয়েছে। প্রথমে হেডার লোড হয়েছে, ইনিশিয়ালাইজেশন হওয়ার পরে হেডার লোড হয়েছে, লোড হওয়ার পরে এই পেজটা লোড হয়েছে। পেজটা লোড হওয়ার পরে কি হয়েছে? আপনার ডোম রেডি হয়েছে, মানে হচ্ছে এই জায়গাতে আপনার যে ডিজাইন গুলো আছে, ইমেজ গুলো আছে, টেক্সট গুলো আছে, এগুলো সব রেডি হয়েছে আপনার দেখানোর জন্য। বুঝতে পারছি? এরপরে কি হচ্ছে? উইন্ডো লোডেড হয়েছে। উইন্ডো লোডেড হয়েছে মানে আপনি পুরো ভিউটা দেখতে পাইছেন। কথা বুঝতে পারছি? এখন ধরেন আপনি কোনো জিনিস ট্র্যাক করতে চাইছেন, বাট এটার জন্য কোনো স্ট্যান্ডার্ড ইভেন্ট নাই। ঠিক আছে? আপনি এই জিনিসটাগুলো যদি বুঝতে পারেন আপনি এখান থেকে ইজিলি করে নিতে পারবেন। এখন এই জিনিসটা আমরা এখন না যাইতেছি, এগুলো একটু অ্যাডভান্স জিনিসপত্র, মোটামুটি একটু মাথা খাটাতে হয়। আপনি বেসিক জিনিসটা বুঝছেন কিনা এটা বলেন। বেসিক জিনিসটা বুঝতে পারছেন? এবার আমরা এই জিনিসটার উপরে বেস করে পুরো ট্র্যাকিংটা করব। আমরা কিন্তু ট্র্যাক করতেছি এখন ওয়েবসাইটের। আচ্ছা আমার একটু হালকা সময় দেন, হ্যাঁ আমার একটা ফোন আসতেছে, একটু সময় দেন আমার। হ্যাঁ, কেটা কইছেন এটা? এটা একদিনের না ভাই, এটা আরেকটা আরো ক্লাস আছে এটা। আচ্ছা আসেন, একদম সহজ জিনিস, পানির মতো সহজ। আমি তো পানির মতো সহজ যাইতেছি আপনার। জাস্ট আমি কি করতেছি এটা বোঝার চেষ্টা কর। আমি কোন জায়গায় কি করতেছি এটা বোঝার চেষ্টা করেন, আর কিছু করার দরকার নেই। এটা যদি না বুঝেন, বাংলাদেশে যারা ভালো পিক্সেল সেটআপ করে তার কাছে আরো বুঝতেন না, কারণ তারা অনেক কথা কয় এটার ভিতরে।
আমি যে কোনো কথাই কইতেছি না, ওয়েবসাইট নিয়ে কোনো কথা কইতেছি না, কোনো টেকনিক্যাল কথা কইতেছি না, আমি জাস্ট বলতেছি এদিক থেকে এটা নেন, এদিক থেকে এটা নেন, বুঝতে পারছো? হ্যাঁ, ওইটা থেকে সহজ না এটা? ও, আপনি কোন ভিডিও দেখে আসছেন? আচ্ছা, এখন আমার এদিকে কি হইতেছে, আমার পেজ ভিউটা ফায়ার হয়েছে, নট ফায়ার, কারণ হচ্ছে আমার এটা ডিসকানেক্ট হয়ে গেছে, দরকার নাই আপাতত এটা। এবার আমরা এই জিনিসটা কি বুঝতে পারছেন কি আমরা ট্র্যাকটা করছি আমরা? Okay. এবার এটা যেমনে আছে আমরা থাকুক এটা। ওই আমার ওয়েবসাইট কই, এই যে ওয়েবসাইট। এবার আমি এই জায়গাতে ধরেন এই প্রোডাক্টটা নিব, এ কই গেল, ফায়ার হইব নি আল্লাহ জানে। সিলেক্ট আইটেম, ফায়ার হয় নাই রে। এদিকে আপনি যদি কোড বুঝা বুঝা কাজ করতে পারেন, আপনি যত ভিডিও দেখেন আপনার নিজেরটা সহজ লাগবে। ট্যাগ ফায়ারে করে কিনা? ট্যাগ ফায়ার করে না, ক্লোজ হয়ে গেছে। আমরা আবার একটু প্রিভিউ দিই। দুনিয়াতে পিক্সেল সেটআপের বহুত ভিডিও আছে, আপনার যেটা মন চায় আপনি এটা দেখবেন, কিন্তু আমরা যেমন কাজ করি আমরা ওইটা দেখাইতেছি, ঠিক আছে? কন্টিনিউ। আচ্ছা, আমার পেজ ভিউ ফায়ার হয়েছে। পেজ ভিউ ফায়ার হওয়ার পরে ধরেন আমি এই প্রোডাক্টটাতে কন্টেন্ট ভিউ কন্টেন্ট করবো, আবার এক জায়গা দিছি পেজ টু 5.8, সেম ব্রাউজার, সিলেক্ট আইটেম, আইটেম লিস্ট, ভিউ কন্টেন্ট লিস্ট, দরকার নাই, এটা হয় নাই। কাহিনী কি, ঘটনা কি, এটা ইয়ে হয় না কেন? টেক ম্যানেজার নেন, ও রে, রিওপেন। নেটওয়ার্কে ঝামেলা করতেছে, নেটওয়ার্ক সারা যায়। আচ্ছা, দেখি ফায়ার করে কিনা। দুনিয়া স্লো সাইট। দেখেন এদিকে কি আসছে, আমি এখন কোন পেজে গেছি, ভিউ কন্টেন্ট, ঠিক আছে? ফেসবুকের ভাষায় যেটা বলা হয় ভিউ কন্টেন্ট, আর আমাদের জিএ4 এর ভাষায় বলা হয় ভিউ আইটেম। এই ভিউ আইটেমে গেছি। এখন আমার পরবর্তী যে স্টেপগুলো আছে আমরা কিন্তু অল পেজে ট্রিগার করব না, কারণ ভিউ কন্টেন্ট যদি হয়, যদি আমি কোনো কন্টেন্ট দেখি তাহলে ফেসবুকে কাউন্ট করবে যে ভিউ কন্টেন্ট, যদি অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে ফেসবুক কাউন্ট করবে অ্যাড টু কার্ট, যদি আমি পারচেস করি তাহলে ফেসবুক কাউন্ট করবে পারচেস। তাহলে ওই জিনিসটা আমার ট্র্যাক করা দিতে হবে। কিভাবে ট্র্যাক করব, এই যে দেখেন ডাটা লেয়ার পুশ, এপিআই কল, এপিআই কল দিয়ে আমরা ওইটারে ট্র্যাক করাবো। এই যে দেখেন ভিউ আইটেম, এই ভিউ আইটেমটা নিয়ে আমরা ট্র্যাক করাবো। কিভাবে করাবো, এই জিনিসটা আমরা কি করব, এই ট্যাগ ম্যানেজার ট্যাগ করলাম, কিছুক্ষণ আগে ট্যাগ করলাম না, এই সেম জিনিসটা আমরা আবার করব। এতক্ষণ তো আমরা কই করছি, অল পেজে করছি ট্রিগার। এবার আমরা স্পেসিফিক পেজের ভিতরে করব যে যদি আমার ওই বাটনটা ক্লিক করে আর এই জিনিসটা যদি তোমার ট্রিগার করে তাহলে তুমি এই জিনিস ওই ফায়ার করো। যদি ভিউ আইটেম ট্রিগার করে তাহলে তুমি ফেসবুকে করো কোনটা, মানে কল করো কোনটা, ভিউ কন্টেন্ট। কথা বুঝতে পারছি? আচ্ছা, কাজ করে দেখালে বুঝতে পারবেন ক্লিয়ার। নিউ আবার ক্রিয়েট করি, ট্যাগ কনফিগারেশন, কনফিগারেশন থেকে আবার সেম পিক্সেল, টেমপ্লেট চলে আসছে। আচ্ছা, এদিকে আমার কি দিতে হবে আবার, পিক্সেল কোড। এখন এই যে পিক্সেল কোডটা আমি দিয়ে দিয়েছি, আমি কি বারবার পিক্সেল কোডটা দিব? পিক্সেল কোডটা আমার বারবার দেওয়ার দরকার নাই। পিক্সেল কোডটা আমি কি করতে পারি, পিক্সেল কিন্তু জীবনের প্রথম একটা হয়েছে, জীবনের শেষ এটা, এটা আপনার সাথে লয়াল, ঠিক আছে? তো ওনার আজকে যেটা আছে, আপনি জীবনের শেষ পর্যন্ত যদি এই বিজনেস চালান, এই পিক্সেল রাখেন, সেম কোডই থাকবে। তো আমরা কি করি এরকম ক্ষেত্রে, আমরা এটার একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করি। ভেরিয়েবল মানে যেটা মানে পরিবর্তন হইতে পারে। ভেরিয়েবল দুই রকম, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, আর একটা হচ্ছে আপনার কি বিল্ট ইন ভেরিয়েবল। এর ভিতরে আরেকটা আছে কনস্ট্যান্ট ভেরিয়েবল, নন কনস্ট্যান্ট ভেরিয়েবল। কনস্ট্যান্ট ভেরিয়েবল কোনটা, যেটা কোনো সময় চেঞ্জ হয় না। আর নন কনস্ট্যান্ট কোনটা, যেটা চেঞ্জ হইতে পারে। বুঝতে পারছি? ভেরিয়েবল জিনিসটা হচ্ছে এটা কনস্ট্যান্টলি থাকে। কারণ আমরা এই যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল যেটা আছে, এটা আমরা ইউজারকে, ইউজার আমি না, আর বিল্ট ইন কে, বিল্ট ইন হচ্ছে গুগল যেটা বানাই দিয়েছে ওটা হচ্ছে বিল্ট ইন।
আর আমি যখন কোনো কিছু বানাবো এটা হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল, বুঝতে পারছি? মানে ইউজার যেটা বানাবে ওটারে বলা হয় ইউজার ডিফাইন ভেরিয়েবল। ইউজার ডিফাইন ভেরিয়েবলে যাবেন, ভেরিয়েবল কনফিগারেশনে যাবেন, যাওয়ার পরে এদিক থেকে নেবেন কোনটা, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন নেবেন? কারণ এই যে আমি কোডটা বসাচ্ছি এই কোডটা আমার আজকে যা 1 বছর পরে হতা, 2 বছর পরে হতা, এই কারণে এটা কি থাকবে, কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না কোনো সময়। কনস্ট্যান্ট নেন, নিয়ে এদিকে কোডটা বসায় দেন। এটা বুঝতে পারছি? এবার এটার নাম দিয়ে দেন কি, এফ বি পিক্সেল আইডি। শেষ। আপনার এইদিকে বারবার এটা কপি পেস্ট করার কোনো দরকার নেই আর। এবার আপনি আবার ট্যাগে যান, এবার আপনি গিয়া শুধু মুখস্থ বসাই দেন। মুখস্থ তো আর বসাইতে পারবেন না, মুখস্থ আমরা করতে করতে মুখস্থ হয়ে গেছে, আপনার একটু সময় লাগবে। এদিকে আসবেন, আসার পরে ফেসবুক নেবেন, ফেসবুক পিক্সেল নেবেন, ফেসবুক পিক্সেল নেওয়ার পরে এদিকে আপনি থার্ড ব্র্যাকেট দিবেন। কোন ব্র্যাকেট দিবেন? থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এই যে দেখেন, আপনি যতগুলা ইউজার ডিফাইন ভেরিয়েবল বানাবেন এবং থার্ড ব্র্যাকেট দিলে এটা চলে আসবে, বুঝতে পারছি? দেওয়ার পরে এই যে পিক্সেল আইডি, পিক্সেল আইডি জাস্ট বসাই দেন, এদিকে ধরাই দেন, কাহিনী শেষ। এদিকে পিক্সেল আইডি নিয়ে নিচ্ছে, বুঝতে পারছি? এবার এদিক থেকে আমরা কি ট্র্যাক করব, আমরা কোন পেজে ছিলাম, এখন কোন পেজে ছিলাম, ভিউ কন্টেন্ট। তাহলে ভিউ কন্টেন্ট ট্র্যাক করব, তাহলে এদিক থেকে আমি স্ট্যান্ডার্ড ইভেন্ট কি দিব, ভিউ কন্টেন্ট। কারণ ভিউ কন্টেন্টের জন্য আমার এপিআই কল কি আছে, এই দেখেন এপিআই কল ডাটা লেয়ার পুশ। মানে ডাটা লেয়ারে আমি যখন ওই বাটনে ক্লিক করতেছি ডাটা লেয়ারে কি পুশ করতেছে ওই জিনিসটা সে এদিকে দেখা যাচ্ছে। ডাটা লেয়ারে যে জিনিসটা পুশ করতেছে ওই জিনিসটা আমার নিতে হবে, বুঝতে পারছি? এদিকে যদি হ্যালো লেখা থাকে তাহলে হ্যালো নিতে হবে, ডাটা লেয়ারে যা পুশ করতেছে তাই নেবেন, কথা ক্লিয়ার? তাহলে এদিক থেকে আমি জাস্ট এই জিনিসটা যে জায়গাটা পার্ট কপি করে রাখছে এই পার্টটা কপি করব, বুঝতে পারছি? কারণ এটা কিন্তু ট্রিগার করতেছে, মানে আমি যখন ওই বাটনটাতে, মানে আমি যখন কোনো ডিজাইনে পোস্ট করছি ছবিতে পোস্ট করতেছি তখন এপিআই কল করতেছে কি, ভিউ আইটেম। তাহলে ওই বাটনটা যখন ক্লিক করতেছি ভিউ আইটেম ক্লিক করার পরে আমি কন্টেন্ট দেখতেছি, তো কন্টেন্ট যদি দেখতেছি তাহলে আমার ভিউ আইটেম আর ক্লিক করতে হবে। তাহলে আমি এসে নিলাম, এদিকে কোনো কাজ নেই আপাতত, ট্রিগারিং এ গেলাম, ট্রিগারিং এ গেলে আমি নতুন একটা ট্রিগার বানাইতে হবে। এদিকে কিন্তু ট্রিগার আছে, কোনো ট্রিগার আছে যে ভিউ আইটেম নামে, ভিউ আইটেম নামে কোনো ট্রিগার নাই। তাহলে আমার কি করতে হবে, এই প্লাস আইকনে যেতে হবে। ট্যাগ আর ট্রিগারটা কি বুঝতে পারছেন, ট্যাগ আর ট্রিগারটা জিনিসটা কি? আচ্ছা এবার আমি ট্রিগার বানাবো, ট্রিগারটা বানাইতে গেলে আমার কি করতে হবে, কাস্টম ইভেন্ট। আমি ইভেন্টটা কি বানাইতেছি, কাস্টম ইভেন্ট। কারণ এতক্ষণ কিন্তু অল পেজ যেটা ছিল এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইভেন্ট ছিল, এটা আগে থেকে প্রি বিল্ড করা ছিল। কিন্তু এখন যেটা বানাইতেছি এটা কিন্তু আমি নিজে বানাইতেছি, আমার ডাটা লেয়ার থেকে বানাইতেছি। কারণ আমার ডাটা লেয়ারে যেটা লেখা আছে আপনার ডাটা লেয়ারে সেম লেখা থাকবে এরকম কিন্তু কথা নেই, কথা বলতে পারছি? ওয়ার্ডপ্রেস করলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, অন্যান্য সিএমএস এ যখন করবেন তখন কিন্তু সেম লেখা থাকবে, এরকম কোনো কথা নাই। এই কারণে আমার এই জিনিসটা একটু ডিসক্রাইব করতে হইতেছে, কারণ আপনি সারা জীবন কিন্তু ওয়ার্ডপ্রেসে কাজ করবেন না। এরকম হতে পারে শপিফাই করতে পারেন, উইক্সে করতে পারেন, লারাভেলে করতে পারেন, এক একটার ভিতরে এক একটা সিস্টেম, কিন্তু বেসমেন্ট সেম, কথা বলতে পারছি? সহজটা বোঝার দরকার নাই, মেইন যে থিওরিটা আছে থিওরিটা যদি মাথায় ঢুকাতে পারেন কাজ হয়ে যাবে, কথা বলতে পারছি? ওকে, এদিকে আমি কাস্টম ইভেন্ট নিলাম। এবার কাস্টম ইভেন্টে সে আমারে বলতেছে যে ইভেন্টের নামটা কি হবে, আর ইভেন্টের নামটা আমরা কোন থেকে দিব, ডাটা লেয়ার থেকে দিব আমরা, বুঝতে পারছি? ডাটা লেয়ার এপিআই কল যেটা ছিল ওই এপিআই কলটা আমরা জাস্ট বসাই দিব। যদি এটার ভিতরে মাথা রেখেন, যদি এটার ভিতরে হালকা একটা আইও যদি ফোটা বড় হাতের হয়ে যায়, মানে ওইদিকে যেমন আছে হুবাও এদিকে এদিকে বসাইতে হবে, তাহলে কিন্তু ধরবে না, বুঝতে পারছি? এবার এদিকে কি কল করছে, এপিআই কলটা কি আছে, ভিউ আইটেম। ভিউ আইটেমটা কপি করেন, কপি করার পরে এদিকে আসেন, আইনা বসায় দেন, বুঝতে পারছি? বসায় যাওয়ার পরে সেভ, এদিকে একটা নাম দিয়ে দেন, নাম কি, যেহেতু ভিউ আইটেম ফেসবুকের ভাষায় কি, এটা ফেসবুকের ভাষায় হচ্ছে ভিউ কন্টেন্ট। তো ভিউ কন্টেন্ট যেহেতু আমরা এদিকে ভিউ কন্টেন্ট, কন্টেন্ট এটা কার জন্য, ফেসবুক না গুগল, ফেসবুক। তো এফবি ফেসবুক। আমরা এফবি কেন লিখি, কারণ একই কন্টেন্টের ভিতরে হইতে পারে আমি গুগলের জন্য করতেছি, একই কন্টেন্টের টিকটকের জন্য করতে পারি, একই ইয়ের জন্য মাইক্রোসফটের জন্য করতে পারি, এক একটার জন্য একরকম, এই কারণে সামনে দিয়ে আমরা লেখা রাখি কার জন্য কোনটা, এটা রাখলাম, শেষ। এবার দেখেন এই জায়গাতে কিন্তু আমার একটা কাস্টম ইভেন্ট চলে আসছে, এই যে দেখেন ট্রিগারের ভিতরে আসছে এফবি ভিউ কন্টেন্ট, বুঝতে পারছি? এবার আমরা এটা সেভ করে দিই। এবার সেভ করার আগে এদিকে ট্রিগারের নামটা দিয়ে দেন, ট্রিগারের নাম কি, এফবি ভিউ কন্টেন্ট। রাস্তা এরকম খারাপ হইতেছে, কন্টেন্ট সেভ। এটা কি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা?
আচ্ছা এটা একটু আমরা প্রিভিউ দিয়ে দেখি যে আসলে কাজ করতেছে কিনা। যদিও আমরা এরকম প্রিভিউ দেই না, আমরা পুরো কাজ শেষ করে এরপর একটা প্রিভিউ দেই যে সব ঠিকঠাক আছে কিনা। জাস্ট আপনাদের বোঝানোর জন্য বারবার একটা প্রিভিউ দিয়ে দেখাইছি, কারণ প্রথমবার দেখাইছি একটা হচ্ছে বিল্ট ইন ট্রিগার দিয়ে, এখন দেখাচ্ছি একটা কাস্টম ট্রিগার দিয়ে। এবার আসেন আবার ওয়ার্ক স্পেসে ফিরে যান, ওয়ার্ক স্পেসে ফিরে সাবমিট কিন্তু বারবার দিতে হবে, ঠিক আছে? যে কাজটা করতেছেন সাবমিটটা দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না আমার কাজে কনফিডেন্ট আছে, মানে কনফিডেন্টলি আমি কাজ করছি, কোনো সমস্যা নাই, সবগুলা কাজ করে ফেলবেন, করার পরে এরপর ফাইনাল একটা সাবমিট দিয়ে দিবেন। কথা বলতে পারছি? এবার আসেন আবার একটা প্রিভিউ দিই আমরা। কন্টিনিউ। GTM couldn't connect, why? মাইন্ড করছে কেন? চেষ্টা করবেন নেটটা যাতে একটু ভালো ডালো করে বইয়েন আর কি, হ্যাঁ, নাহলে দেখবেন যে বহুত পেইন দেয় এটি। এটা ডাইরেক্ট একদম লাইব্রেরি ফাংশনের সাথে কানেক্ট হয়, যার কারণে এটা আপনার যত স্মুথ করতে পারবেন তত বেটার। ওই দেন কানেক্টর অপশনই দেয় না, কি একটা অবস্থা। সাইট লোড হয়েছে, যেহেতু এখন দেখবেন যে হঠাৎ করে পেজ ভিউটা কাউন্ট হবে, এটা যখন লোডিং অফ হবে, ওইটার যখন লোডিং অফ হবে অটোমেটিক্যালি পেজ ভিউ কাউন্ট করবে, কল করবে, ঠিক আছে? এই দেখেন পেজ ভিউ হয়ে গেছে, ওইদিকে লোডিং অফ, এদিকে পেজ ভিউ কাউন্ট, কারণ আমার পেজটা কিন্তু লোড হয়েছে, লোড হওয়ার সাথে সাথে পেজ ভিউ কল কল করবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা এটা কানেক্ট করলাম। এবার ভিউ কন্টেন্ট কিন্তু কানেক্ট হয় নাই, ভিউ কন্টেন্ট কিন্তু আমার ফায়ার হয় নাই, নট ট্যাগ নট ফায়ারের ভিতরে ভিউ কন্টেন্ট করে আসে না, আর ট্যাগ ফায়ারের ভিতরে পেজ ভিউ আসছে। তাহলে আমার কি করতে হবে, পেজ ভিউ কন্টেন্ট করতে হলে কি করতে হবে, একটা কন্টেন্ট ভিউ করতে হবে, তাই তো? নিয়ম অনুযায়ী। তাহলে আসেন আমরা একটা ভিউ কন্টেন্ট করি, ধরেন এটাই ডেনিম। আসেন দেখি ফায়ার করে কিনা, যদি ঠিকঠাক থাকে সবকিছু ফায়ার করবে, আর যদি সবকিছু ঠিকঠাক না থাকে ফায়ার করবেন। সাইটের স্পিড যত বেশি হবে আপনার তাতে কাজ তত স্মুথ হবে, সাইট যত স্লো আপনার কাজ তত স্লো, আর নেট যদি স্লো থাকে তার থেকে বিরক্ত করার কিছু নেই। ফায়ার হয়েছে? ওকে। তাহলে ফায়ারটা কেমনে হইলো বুঝতে পারছেন? আমি কি ধরে ফায়ার করছি? ভিউ আইটেম। এই ভিউ আইটেম ধরে আমি এই যে এপিআই কল যেটা আছে, এপিআই কল ধরে আমি এটা ফায়ার করাই দিচ্ছি। কথাটা কি বুঝতে পারছি? এই সিস্টেমের সবগুলো ট্র্যাক ফায়ার, কথা বুঝতে পারছি? এবার আসেন, এতক্ষণ তো আমরা ম্যানুয়ালি সবকিছু দেখছি, এই দিস ইজ কল্ড ডাটা লেয়ার, হ্যাঁ এটা ডাটা লেয়ার। আপনি ওই যে আমরা যে কিছুক্ষণ আগে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, কার্ড ডাটা ইন ডাটা লেয়ার ওপেন করে আসছি না, ওইগুলো যদি ওপেন না করেন এই দিকে আপনি ইন ডিটেল ইনফরমেশন পাবেন না, এই যে প্রোডাক্টের নাম, আইডি, প্রোডাক্ট কোড এগুলো পাবেন না। বুঝতে পারছি? এই কারণে আমি একবার ওপেন করে আসছিলাম। তো এখন মেইন জিনিসটা হচ্ছে আমরা তো আপনার একটা শিট দিছি, এই শিটটা আপনারা কিভাবে ইউজ করবেন, আমি কিন্তু ম্যানুয়াল প্রসেস দেখাই দিচ্ছি, মানে ম্যানুয়ালি আমরা কিভাবে কাজ করি এটা আমি দেখাই দিচ্ছি। এবার আমি দেখাই দিই যে পেজ দিয়ে মানে আমার শিটটা ইউজ করে কিভাবে কাজ করবেন, দুইটাই দেখাই দিচ্ছি, যেটা আপনার সহজ মনে হয় আপনি ওইটাই ইউজ করেন। এদিকে আরো অনেক কাজ আছে, এগুলো আস্তে আস্তে আমরা আগামী ক্লাসে দেখব। এখন আমার কি দরকার, আমি ভিউ কন্টেন্ট করে ফেলছি, আমি এই জায়গা থেকে কি করছি, করে ফেলছি। এবার আমার অ্যাড টু কার্ট দরকার নাকি, অ্যাড টু কার্ট ট্যাগটা দরকার, অ্যাড টু কার্টটা আমরা এই শিট থেকে করি। অ্যাড টু কার্ট ইভেন্ট, অ্যাড টু কার্ট ইভেন্টের জন্য কি করতে হবে, ইভেন্ট ইকুয়ালস টু অ্যাড টু কার্ট, এই জায়গাটা কপি করতে হবে। বারবার বলতেছি যদি ওয়ার্ডপ্রেস হয়, ওয়ার্ডপ্রেস না হলে ডাটা লেয়ার বুঝতে হবে। বুঝতে পারছি? ডাটা লেয়ার বুঝলে সবকিছু বুঝবেন। এই যে অ্যাড টু কার্ট এখন ট্র্যাক করব, এই অ্যাড টু কার্টের জন্য এই অ্যাড টু কার্টটা কপি করে নিয়ে যেতে হবে যদি ওয়ার্ডপ্রেসের হয়। ক্লিয়ার বিষয়টা? আর যদি আমার এতক্ষণ যা বলছি এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার এই শীট লাগবে না। বুঝতে পারছি? এই অ্যাড টু কার্টটা কপি করবেন, অ্যাড টু কার্টটা কপি করে কি করবেন, সেম জিনিস আবার ট্যাগে আসেন, ট্যাগে আসার পরে নিউতে যান, ট্যাগ কনফিগারেশন। এবার আপনারা বলেন তো আমি কি কি করব। ফেসবুক পিক্সেল, ওকে, পিক্সেল আইডিটা দিব, কিভাবে দিব, থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট নাকি, না শিফট ধরে থার্ড ব্র্যাকেট, শিফট ধরে থার্ড ব্র্যাকেট, এরপরে পিক্সেল আইডি। এরপরে আমি যে কি কাউন্ট করতেছি, এখন আমি কোন পেজে যাব, কোন পেজে বাটনটা ট্র্যাক করব, অ্যাড টু কার্ট। তো অ্যাড টু কার্টে আমি একটু ক্লিক করি আগে, অ্যাড টু কার্টটা ওইদিকে ফায়ার হোক। আর এই ফাঁকে আমরা স্ট্যান্ডার্ড ইভেন্টটা নেই হচ্ছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। এরপরে কি আছে আমার এই পার্টে, আপাতত আজকে আমাদের কোনো কাজ করতেছি না, এর পরবর্তীতে আমরা আগামী ক্লাসে দেখবো। এই ট্রিগারিং এ আমরা আসবো, ট্রিগারিং এ আসলে আমার কি কাজ করতে হবে, এদিকে অ্যাড টু কার্টের কোনো ট্রিগার আছে, তাহলে আমার কি করতে হবে, একটা কাস্টম ট্রিগার বানাইতে হবে। তো কাস্টম ট্রিগারে যদি আমি যাই প্লাস আইকনে ক্লিক করলাম, ট্রিগার কনফিগারেশনে ক্লিক করলাম, এবার কি করতে হবে,
কাস্টম ইভেন্ট, গুড। এরপরে ভিউ আইটেম, ভিউ আইটেম কই থেকে আনবো? একটু একটা কোন শীট থেকে আনবো বলেন? ডাটা লেয়ার থেকে। শীটের উপরে নিবে কোন ডাটা লেয়ার? ডাটা লেয়ার থেকে, গুড। দেখেন লোড হয়েছে কিনা অ্যাড টু কার্ট, এই যে দেখেন অ্যাড টু কার্ট বাবা, দেখছেন অ্যাড টু কার্ট আসছে যে বাটনটা যেটা ছিল ওইটাই অ্যাড টু কার্ট। এখন অ্যাড টু কার্টের এপিআই কল কই? একটু এপিআই কল আছে? এপিআই কল নাই, ইভেন্ট আছে। আমরা তখন ইভেন্ট বুঝছিলাম না, প্রতিটা বাটন ক্লিক মানে একটা ইভেন্ট। এই যে দেখেন ইভেন্ট, ইভেন্ট ধরে আপনি এটা কপি করে নিয়ে আসেন, এই যে এটা কপি করেন, ঠিক করে কপি করেন। টি যদি বাদ পড়ে খেলা হবে না, বুঝতে পারছি? এবার এদিকে আনেন, আইনে এটা কি করবেন? দাঁড়া করে দিবেন না বসাই দিবেন? বসাই দেন, গুড। এবার দিয়ে কি করবেন? ট্রিগারের যে নামটা আছে, ট্রিগারের নামটা সেট করে দেন। কি করবেন? অ্যাড টু কার্ট। কার জন্য? ফেসবুকের জন্য, অ্যাপ বি ফেসবুক কার্ট, ঠিক আছে, অ্যাড টু কার্ট। এবার আমরা কি করব? সেভ। সেভ করে দিলে অটোমেটিক আপনার কার সাথে কানেক্ট হয়ে গেল, এটা ট্যাগের সাথে কানেক্ট হয়ে গেছে। বুঝতেছেন বিষয়টা? না মাথার উপর দেওয়া যাইতেছে? এবার এরপরে যে দুইটা আছে এগুলো নিজে নিজে বলবেন, আমি করবো না, বুঝতে পারছি? পারবেন না? কার্ট, একজনের অবস্থা দেন। হ্যাঁ, এটা হইছে, এটা সমস্যা নাই, আমাদের কনফিডেন্স আছে, এটা কাজ হয়ে গেছে। এখন আপনি আমাদের এরপরে নেক্সট কোনটা আছে? অ্যাড টু কার্টের পরে কি আছে? অ্যাড টু কার্টের পরে ক্লায়েন্ট কোন জায়গায় ক্লিক করবে? এই জায়গাতে ক্লিক করবে, ভিউ কার্টে ক্লিক করবে, হয় সে আরো পারচেজ করবে, না হয় সে ভিউ কার্টে ক্লিক করবে। আর ভিউ কার্টে ক্লিক করলে কোন ট্যাগ ফায়ার করবে? এটা ইনিশিয়াল চেকআউট হিসেবে আমরা কাউন্ট করি, ঠিক আছে? ইনিশিয়াল চেকআউট। তাহলে ইনিশিয়াল চেকআউট যদি হয় তাহলে আমাদের কি ট্যাগ ফায়ার করতেছে? বিগিন চেকআউট ফায়ার করার কথা। দেখেন তো বিগিন চেকআউট কোনো জায়গায় ফায়ার করছে কিনা? ফায়ারই করে নাই। নেটওয়ার্কের মেজাজটা খারাপ করতেছে। বিগিন চেকআউট কোনখানে ফায়ার করছে নি? করছে না। আচ্ছা বাদ দেন, শিটের উপর নির্ভর হয়ে আসেন। অ্যাড টু কার্ট চেক, ইনিশিয়াল চেকআউট ধরার জন্য কি করতে হয়? বিগিন চেকআউট। কি করতে হয়? বিগিন চেকআউট। এবার আপনি বলেন যে বিগিন চেকআউটটা আমি কিভাবে করব? ট্যাগ ফায়ার কেমনে করব বলেন? আপনারা বলেন। কই যাব? নিউ, এরপরে ট্যাগ কনফিগারেশন, এরপরে ফেসবুক পিক্সেল, এরপরে আইডি কিভাবে দিব? ওকে। এটার আমরা কি বলি জানেন? এই যে এই জিনিসটা করলাম আমরা, এটার আমরা কি বলি? এটার বলি ডাইনামিক ডাটা। এই যে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিতেছি যে এটার আমরা বলি ডাইনামিক ডাটা, কারণ ওরে আমরা এক জায়গায় সেট করে রাখছি, এটা বারবার ইউজ করতেছি। একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা ভেরিয়েবল হিসেবে ইউজ করতেছি, বাট এটার আমরা বলি ডাইনামিক করে দেওয়া। বুঝতে পারছি? ওকে, বসাই দিলাম। এবার আমরা কি ট্র্যাক করবো জানি? ভিউ কাট, গুড। ভিউ কার্ডটা যদি আমার ক্লিক করতে হয় তাহলে আমি কি দিতে হবে? ফেসবুকের ভিউ কার্ডে বলা হয়েছে ইনিশিয়াল চেকআউট, ঠিক আছে? তো ইনিশিয়াল চেকআউট আমরা দিতেছি। ইনিশিয়াল চেকআউট দেওয়ার পরে আমার এদিকে কি করতে হবে? আপাতত যদি করবো, আর কোনো কাজ নাই আজকে, ট্রিগারিং এ যেতে হবে। ট্রিগারিং এ কি করবো আমরা? এদিকে কোনো ট্রিগার আছে ইনিশিয়াল চেকআউট নামে বা বিগিন চেকআউট নামে? তাহলে আমার কি করতে হবে? নিউ বানাইতে হবে। কথা কন না কেন? কি করতে হবে? ক্রিয়েটে, হ্যাঁ নেক্সট, এরপরে কাস্টম ইভেন্ট, গুড। এরপরে কোন দিক থেকে নিতে হবে এটা? যদি আপনি ডাটা লেয়ার, যদি নেটওয়ার্ক দিক থেকে তাহলে ডাটা লেয়ার থেকে নেবেন। ডাটা লেয়ার থেকে তো বুঝছেন কেমনে নেবেন, এপিআই কল থেকে নিয়ে নেবেন। আর যদি নেটওয়ার্ক দিক থাকে আপনি আমার সেটা থেকে নিয়ে নেন, যদি ওয়ার্ডপ্রেস হয়। বুঝতে পারছি? ওকে, আমরা বসাই দিচ্ছি এদিকে কি? বিগিন চেকআউট। যদি বিগিনের বিও বড় হাতের হয়, জি বড় হাতের হয়, স্ল্যাশ এই যে আন্ডারস্কোর না দেন, হইব না। কেন হইবে না? কারণ হচ্ছে যে আপনার যে ব্যাকএন্ড যেটা আছে, ব্যাকএন্ডে কলই করে এটা। উল্টা পাল্টা দিবেন, এটা কাজ করবো না। কথা বুঝতে পারছি? সাবধানতার সাথে এটা বসাবেন। ক্লিয়ার? তাহলে এর নামটা আমরা কি দিব? হ্যাঁ, কার জন্য? আচ্ছা, ইনিশিয়াল বানান করেন, টিআইএল। আরে পারি, এত খারাপ না। টিআইএল, ইনিশিয়াল চেকআউট। মাথার উপরে দিয়ে যাইতেছে কার কার? একটু কোন তো, আমার সত্যি কথা কোন তো, একটা বিশ্বাস মানে আমার উপরে ভরসা রেখে বলেন তো, মাথার উপরে দিয়ে গেছে কার কার?
দিস ইজ কল্ড বাই ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, যদিও অ্যাডভান্স না। শেষ। আরেকটা টিকার বানাইলে আমি ছুটি দিয়ে দিব। এটা তো আপনারাই করবেন, এটা কি আর আমি করবো না? আমার মাথার উপরে লোড লিতেছেন। আমার এই কাজ করতে সর্বোচ্চ লাগে 20 মিনিট, আর আপনারা আমি 2 ঘন্টা লাগে এটা দেখাইতেছি। তো বুঝেন আমার কি পরিমাণ বিরক্ত লাগতেছে। কিন্তু আমার এটা করাইতে ভালো লাগে অনেক বেশি, কারণ আমার এই কাজটা অনেক পছন্দ। যদি কন যে আমরা বাচ্চা আছি এটার উপরে, বুঝছেন? আচ্ছা, ইনিশিয়াল চেকআউট, আমাদের ইনিশিয়াল চেকআউট ট্যাগ রেডি। এবার আমার কি করতে হবে? ইনিশিয়াল চেকআউট থেকে আমরা কোন জায়গায় যাই বলেন তো? চেকআউট। চেকআউটে সেম জিনিস ফায়ার করে। চেকআউট থেকে আমার ফায়ার করবে কোন জিনিস? এদিকে ঠিক মানে ট্যাগ করার জিনিস আছে কি? ট্যাগ করার জিনিস আছে কি বলেন তো? এই পেজে ট্যাগ করার জিনিস আছে কি? প্লেস অর্ডার। প্লেস অর্ডার টিপ দিলে কি হবে? অর্ডার হয়ে যাবে। তাহলে প্লেস অর্ডার যখন টিপ দেয় তখন কি হয়? ওয়েবসাইটে পারচেস হয়। ঠিক আছে, তাহলে আমার পারচেস কাউন্ট করবে। চলেন দেখি কাউন্ট করে কিনা। এই শালায় তো কাজ করে না, সরি। আচ্ছা আমরা পারচেস করি, আসেন দেখি। ওই বিগিন চেকআউট ফায়ার করছে, এই দেখেন বিগিন চেকআউট ফায়ার করছে। এই যে দেখেন বিগিন চেকআউট ফায়ার করছে, দেখছেন? ফার্স্টে করে নাই, নেটওয়ার্কের কারণে করে নাই। ওকে, প্লেস অর্ডারে ক্লিক করে দেই পারচেস ফায়ার করে কিনা। একটা জিনিস মাথায় রাখেন ভাই, যদি ওয়েবসাইট, কিছু ওয়েবসাইট আছে তারা পারচেস করা অন্য ওয়েবসাইটে নিয়ে, মানে দেখাবো একটা ওয়েবসাইটে, পারচেস করাবো অন্য ওয়েবসাইটে। যদি অন্য ওয়েবসাইটে হয় সেক্ষেত্রে আপনার এটা ট্র্যাক করবে না, হয়তো পারছি আলাদা ট্র্যাক করতে হবে। কথা বুঝছেন? মানে অনেক সময় ওয়েবসাইটে হয় কি, ওয়েবসাইটে তো 5টা পেজ মেইন, মানে 4টা পেজ আপনার একটা ওয়েবসাইটে থাকে। আর পারচেসটা করা হচ্ছে, যেমন আমরা এসএসএল কমার্স দিয়ে পারচেস করি, পেমেন্টটা করি এসএসএল কমার্স, এরপর আবার রিডাইরেক্ট করে থ্যাংক ইউ পেজে আনে। যেমন এই যে আমি ক্যাশ অন ডেলিভারি দেওয়ার কারণে আমার থ্যাংক ইউ পেজ এই জায়গাতে রাখছে। কিন্তু আমি যদি একটা ক্যাশ অন ডেলিভারি না করে আমি একটা পেমেন্ট সিস্টেম করতাম, তাহলে কি হতো? এসএসএল কমার্সে নিত বা বিকাশের মার্চেন্ট সাইটে নিত, নেওয়ার পর ওইদিকে পেমেন্ট করে দিত, করানোর পরে আবার রিডাইরেক্ট করতে হবে থ্যাংক ইউ পেজে, তখন আপনি কাউন্ট করতে পারতেন। কথা বুঝতে পারছি? যদি থ্যাংক ইউ পেজ ফায়ার হয় তার মানে হচ্ছে আমার পারচেস হয়েছে, সোজা কথা। ক্লিয়ার বিষয়টা? এবার আসেন দেখি থ্যাংক ইউ পেজ ফায়ার ফায়ার হয়েছে কিনা। ওই দেখেন ফায়ার হয়েছে না, মেজাজটা খারাপ হয় না? বিগিন চেকআউট পর্যন্তই আছে। আচ্ছা এটা আশা করবো নেটওয়ার্ক ঠিক হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবো, এই সমস্যা নাই। কারণ আমরা কোথায় নির্ভর হবো? যার কিছু নাই তার আছে কি? শিট। বুঝি না। পারচেস, এই যে দেখেন পারচেস, দেখেন ডাটা লেয়ারের ভিতরে পারচেসটা এরকম এরকম অবস্থায় থাকে, ঠিক আছে? জাস্ট এই পারচেস তো বড় হাতে থামানোর কথা না, পারচেস তো ছোট হাতে থামানোর কথা। এই পারচেসটা নিয়ে নেন, পারচেস, ঠিক আছে? এই জিনিসটাই আপনার এই জায়গাতে ফায়ার করবে, এই জায়গা থেকে নিয়ে নিবেন। ওকে, এরপরে আমরা এটা যাবো কই? নেক্সট। হ্যাঁ, অনেক সময় দেখা যাবে যে পারচেসটা ফায়ার করে না, ঠিক আছে? এইসব ফ্রি সাইট যখন কাজ করবেন, ফ্রি সাইটে পারচেস ফায়ার করে না। এবার আপনারা কোন, আরে ভুলে গেছি, হ্যাঁ কোন কি এর ফেসবুক পেজ শুরু থেকে কোন নিউ, এরপরে ট্যাগে ক্লিক, গুড, এরপরে ট্যাগে ক্লিক, ভালো লাগছে কথাটা, কেডা কইছেন এটা? হ্যাঁ, এরপরে নেক্সট। ওটা সেকেন্ড ব্র্যাকেট, ও সরি আমি ভুলে গেছিলাম। এরপরে পারচেস, ওকে, এরপরে ট্রিগারিং, এরপরে প্লাস নিউ, প্লাসও আবার নিউ, হ্যাঁ এরপরে, হ্যাঁ ক্লিক করবো, এরপরে কাস্টম ইভেন্ট, গুড, এরপরে যেটা কপি করছে সেটা পেস্ট করে দিব, গুড। আচ্ছা পারচেস থাক, আপনারা তাইলে ক্লাসে আসেন। আচ্ছা পারচেস, এরপরে সেভ, কি দিব? ঠিক আছে নিব না? ও ভুলানোর সময় আমি ইংলিশের বিশেষত্ব হয়ে গেছে। এদিকে আর কোনো কাজ আছে কি? কি দিব? হুম,
শেষ কাজ, সেভ দিব। তাহলে আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড ইভেন্ট সেট করা শেষ নাকি? ওকে, সাবমিট দিয়ে দিব। আর কোনো কাজ আছে এদিকে? ওকে, এগুলো না দিলেও চলে, এরা তো ইম্পর্টেন্ট কিছু না, কন্টিনিউ দিয়ে দেন, কোনো কিছু না লিখলেও হবে এদিকে। হ্যাঁ, আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আমার সব ঠিক আছে, আপনি সব পুরো কাজ একসাথে করে এরপরে সাবমিট দেন, কোনো সমস্যা নেই। আর এই এক পিক্সেল আমরা কত জায়গার ভিতরে ইউজ করতে পারি, খালি ওই যে আমরা জিটিএম এর কোডটা যেদিকে বসাইছি না, ওই কোড খালি চেঞ্জ করে দিবেন, ওয়েবসাইট চেঞ্জ করে দিবেন, খালি ওই যে, আর কোনো সমস্যা নেই। পিক্সেলের ডাটা যেদিকে থাকবে ওইদিকে নিয়ে বসাই দিবেন। আচ্ছা, ওইটি আর না বুঝলে চলো, ওইটি মাথা ঢুকেন এমনি মাথা লোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, টেস্ট করব। আগে আমরা এই এন্ডটা টেস্ট করি যে ঠিক আছে কিনা, আগে এই যে ইয়াটিরে বন্ধ করি, এটি ঝামেলা। ওকে, এবার আমরা কি করব বলেন, প্রিভিউ কেন করি, টেস্ট করার জন্য। গুড, এটা কোন জায়গার সাথে কানেক্ট করতেছে, আপনার মাথা, এটা জিটিএম লাইব্রেরির সাথে কানেক্ট করতেছে, জিটিএম লাইব্রেরির সাথে কানেক্ট করতেছে। এই যে ছোট্ট ছোট্ট যে ওয়ার্ড গুলো আছে না, এই ওয়ার্ড গুলো মনে রাখবেন, ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন তখন এই ওয়ার্ড গুলো দেখবেন আপনার ক্লায়েন্ট নিয়ে যেতে সাহায্য করতেছে, নাহলে তো আমার এত কিছু করার দরকার নেই। ওই মুখস্থ একটা ভিডিও বানিয়ে দিয়ে দিতাম তাহলে হয়তো। পেজ ভিউ, আসেন আমরা পুরো একটা জার্নি করি, ঠিক আছে, সব ঠিক আছে কিনা একটু আমরা দেখি, বা এরপরে যদি হয় তাহলে তো হইলো। আমি পারচেসটা নিয়ে একটু টেনশনে আছি, কারণ হচ্ছে পারচেস অনেক সময় হয় না এইসব ওয়েবসাইট থেকে। ওকে, এখন আমরা কি করলাম, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ করলাম, করার পরে ভিউ কন্টেন্ট করলাম। এরপরে কি করব আমি, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট, এই যে দেখেন আমার পিক্সেল কিন্তু দিকে ফায়ার করতেছে। যেসব ওয়েবসাইটে পিক্সেল থাকবে না ওইসব ওয়েবসাইটে এরকম ব্ল্যাঙ্ক থাকবে পিক্সেল, আর যেসব ওয়েবসাইটে পিক্সেল থাকবে এগুলোতে ফায়ার করবে যে কি কোন পজিশন ফায়ার করতেছে। ভিউ কন্টেন্টে আছি আমি এখন, ভিউ কন্টেন্ট ফায়ার করতেছে। আগামী ক্লাসে দেখবেন যে এদিকে অনেকগুলো ইনফরমেশন এদিকে আসবে, এই ভিউ কন্টেন্টের সাথে আরো অনেক ইনফরমেশন আসবে, ঠিক আছে। এবার ভিউ কার্টে আমি একটু ক্লিক করি, দেখেন 3টা ফায়ার করছিল, এখন আবার দেখবেন ফায়ার করবে এই পেজের উপরে। যেসব ওয়েবসাইটের উপরে ফায়ার করে না এগুলোতে পিক্সেল নাই। এটা দিয়ে আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারেন যে কার ওয়েবসাইটের উপরে পিক্সেল আছে, কার ওয়েবসাইটের উপরে পিক্সেল নাই। যার ওয়েবসাইটের উপরে পিক্সেল নাই তারে মেসেজ দেন, ঠিক আছে, যে ভাই আমি তোমার পিক্সেল সেটআপ করে দেব, তুমি টাকা দাও আমি তোমার কাজ দিই, ঠিক আছে। ওকে, পেজ ভিউ, চেক আউট, এদিকে আবার দেখবেন ফায়ার করবে কিছুক্ষণের মধ্যে। ইনিশিয়াল চেক আউট অ্যান্ড পেজ ভিউ, ঠিক আছে, আমরা ইনিশিয়াল চেক আউটে আসি না, ইনিশিয়াল চেক আউট অ্যান্ড পেজ ভিউ। ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার, সবচেয়ে রিস্কি পার্ট হচ্ছে এটা, প্লেস অর্ডার। সব ফায়ার হবে আমি শিওর, এটা নিয়ে ডাউটে আছে। পেজ ভিউ, ঠিক আছে, ঠিক নাই, দেখেন পারচেসটা কিন্তু হয়নি। কেন হয় নাই, কারণ এই যে ওয়েবসাইটটা আছে, আমি যখন ফ্রি ওয়েবসাইটগুলো ইউজ করি এগুলার মানে এমন ভাবে বিল্ড করা থাকে, সবগুলা না, কিছু আছে পারচেস হয়। যখন পারচেসটা হবে তখন আপনার এই যে পার্টটা আছে না, থ্যাংক ইউ পেজটা, এই থ্যাংক ইউ পেজে আপনার ভিউ কন্টেন্টের সাথে, ভিউ পেজের সাথে, পেজ ভিউর সাথে পারচেসটা কল করবে। কথা বুঝতে পারছি। ডাটা লেয়ারে যদি পারচেসটা না থাকে, যেমন এদিকে পারচেসটা ট্র্যাকই করতেছে না, পুরো ডাটা লেয়ার থেকে ট্র্যাক করতেছে না, যেমন এদিকে বিগেন চেক আউটটা আনছে তো পারচেসটা আনতে পারতেছে না, যেহেতু আনতে পারতেছে না এটা ট্র্যাকও করা সম্ভব না। কথা বুঝতে পারছি। যদি এটার হালকা পাতলা কিছু যদি আসতো, যেমন থ্যাংক ইউ পেজটা এদিকে আসছে, দেন থ্যাংক ইউ পেজে জিটিএম কানেক্ট পাইতেছে না, এটা তো হওয়ার কথা না। প্যান্থিয়ন ইনস্টলেশন পেজ কনস্ট্যান্ট, মেবি এটা আলাদা পেজ করে রাখছে তার, ঠিক আছে। ওই যে মাঝখানে তো একটা ইয়া পেজ আছে, আপনার ট্রানজ্যাকশন পেজ আছে, ট্রানজ্যাকশনের পেজের কারণে হয়তো তারা এটা আলাদা করে রাখছে, আর এটার জন্য আলাদা করে ট্র্যাক করা লাগবে। আলাদা করে ট্র্যাক করতে গেলে আরো আধা ঘন্টা 1 ঘন্টা লাগানো লাগবে, কোনো দরকার নেই। আমি যে প্রসেসটা দেখাইছি আপনারে, এই প্রসেসটা বুঝতে পারছেন কিনা, মানে শুরুটি বাদ দেন, শেষের যা পার্টটা বুঝতে পারছেন, যে জায়গাটা নিজেরা করছেন, এই জিনিসটা যদি বুঝতে পারেন পিক্সেল সেটআপ অটোমেটিক্যালি করতে পারবেন। আর সবচেয়ে বেশি নিজেরা ডিপেন্ডেন্ট করবেন হচ্ছে এই জিনিসটার উপরে, যাতে এই পার্টটা যদি আপনার আয়ত্তে থাকে, এই জিনিসটা যদি আয়ত্তে থাকে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন।
নট অনলি আপনি শুধু পিক্সেল সেটআপ করতে পারবেন, আমি সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারবেন, আপনি GA4 এর কাজ করতে পারবেন, অ্যাডভান্স সব কাজ করতে পারবেন। যদি এই বিষয়গুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে। আমার কথা বুঝতে পারছি? ক্লিয়ার একদম? যদি পারচেজটা আসতো, যদি পারচেজটা দিয়ে কলও করতো, মানে হালকাও যদি কল করতো, আমি ধরে আপনি ধরে দেখাই দিতাম, মানে ফায়ার করে দেখাই দিতাম। এদিকে কলই করতেছে না লিটারালি। তো যেহেতু লিটারালি কলই করতেছে না, সেই ক্ষেত্রে আমি এদিকে কোনোভাবেই দেখাইতে পারতেছি না। বুঝতে পারছি? এটা যখন দেখাইতে হইলে আমার কেমনে করতে হবে জানেন? এদিক থেকে দইরা F12 কোথায়? আচ্ছা, F12 তো আমরা অন্য জিনিস দিয়ে রাখছি। ইন্সপেকশনে যাইয়া এটারে কল করাইতে হবে। এদিক থেকে গিয়ে হচ্ছে তার কোন জায়গায় পারচেজ হইতেছে, এটার পাথ খুঁজে আনতে হবে, পাথ খুঁজে আইনে এটার কাস্টম ইভেন্ট বানায় কাস্টম ট্র্যাকিং করতে হবে। বুঝতে পারছি? তো এটা একটু সময় সাপেক্ষ বিষয়। এই যে দেখেন, ইনস্ট্যান্ট থ্যাংক ইউ স্টাইল টেমপ্লেট, এটা কোন জায়গায় আছে এটা খুঁজে বের করতে হবে, থ্যাংক ইউ পারচেজ কোন জায়গায় লেখা আছে এটা খুঁজে বের করে এরপর এটার কাহিনী করতে হবে। এত কিছু তো এখন আপাতত জানা দরকার নাই, যতটুকু দেখাইছি এতটুকু আগে করে আনেন। এরপরে আমরা এটার ভিতরে আরো অ্যাডভান্স জিনিসপত্র কিভাবে আনবো, কিভাবে কত টাকার প্রোডাক্ট কিনছে, কয়টা প্রোডাক্ট কিনছে, কিভাবে কিনছে, কত ট্রানজাকশন আইডি ছিল, এই সব কিছু আমরা দেখবো। ঠিক আছে? আপনাদের মেইন কাজটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট বানায় অন্তত ২ বার বা ৩ বার এই জিনিসটা প্র্যাকটিস করবেন। কথা বুঝাইতে পারছি? এই পিক্সেল ট্র্যাক করে কিন্তু ডাটা ট্র্যাক করতে পারবেন না। যে ট্র্যাক করছে এটা দিয়েও কিছু করতে পারবেন না। আগামী ক্লাসে যেটা দেখাবো এটা দিয়ে কিছু করতে পারবেন। মাথা ঠিক আছে নি? হ্যাঁ, নাম না ই বুক বানান। ওকে, তাহলে এতটুকু আজকে থাকুক, হ্যাঁ? না আরেকটু শিখবেন? কি অবস্থা, আজকে ক্লাস করে আপনারা কেমন লাগলো? বাকরুদ্ধ। এই ইন্টারফেস কোনো সময় দেখছেন? ট্যাগ ম্যানেজারের এইসব কাজ কোনো সময় দেখছেন? আপনি তো দেখেইছেন, আপনি না কোন কিনলে কার ভিডিও দেখছেন? দেখে আসলে সুবিধা সুবিধা হয়েছে নি? হ্যাঁ, আপনাদের তো জেনুইন প্রসেস দেখানো হয়েছে। এইটারে আমরা, আপনি যেরকম বুঝতে অসুবিধা হইতেছে না, মানে আপনারা যেরকম বুঝতে অসুবিধা হইতেছে, আমি যেদিন প্রথম করছিলাম ওই দিন আমি আগা মাথা কিছুই বুঝিনি, কি যে করতেছে উনি আল্লাহ জানে। খালি এদুর বুঝলাম ট্র্যাক দিয়ে ট্রিগার করে, ট্রিগার দিয়ে কিছু একটা করে, ঠিক আছে, এতটুকু বুঝছিলাম, আর কিছু বুঝিনি। এরপর এটা প্র্যাকটিস করতে হয়। আমি কম করে না হলেও এরকম প্যান্থিয়নের সাইট আমি হেডার ফুটারে বার হয়ে যাবে, কিন্তু ওয়েবসাইট লোড বাইরে যাবে, ওয়েবসাইটের লোডিং বাইরে যাবে। ওয়েবসাইটের প্লাগইনে থাকলে প্লাগইন ছোট্ট একটা প্লাগইন, ওই কোড দিয়ে ট্রান্সফার করে দিয়েছে সবকিছু। ঠিক আছে? আর যদি আপনি হেডারে নিয়ে কোড বসানো শুরু করেন, হেডার লোড হয়ে যাবে, তখন সাইটের আর কি কয় ওয়েবসাইটের লোডিং টাইম বেড়ে যাবে। বুঝছেন? ওয়েবসাইটের লোডিং টাইম বেড়ে গেলে তো সমস্যা, তখন আপনার কাস্টমার আউটবাউন্ড বেড়ে যাবে। কি করে কথা বুঝাইতে পারছি? নাহলে তো আমরা ওই যে জিটিএম আপনারা যেরকম দেখছিলেন, একটা কোড নিয়ে বসাইতে, পিক্সেল কোড বসাই দিলে তারপর হচ্ছে আপনার অবশ্যই আছে কি জানি বলে, জিটিএম নিয়ে পিক্সেল আইডি বসাই দিলে, এপিআই কল নিয়ে বসাই দিলে, এপিআই টোকেন অ্যাক্সেস টোকেন নিয়ে বসাই দিলে কাহিনী হয়ে যায়। কিন্তু মেইন যে বিষয়টা আমরা এটা কেন করি না, ওইটা করি না কারণ হচ্ছে আমাদের এই কিছু জিডিপিআর এর রুলস আছে। দেখেন এদিকে একটা কথা আছে জিটিএম এ, ট্যাগ ম্যানেজার জিটিএম, জিডিপিআর, সিসিডিআর, এটা হচ্ছে ব্রাজিলিয়ান রুলস আর হচ্ছে ইউরোপিয়ান রুলস। এই অনুযায়ী আপনি কোনো সময় আপনি ফেসবুকের ডাটা বা আপনার ওয়েবসাইটের ডাটা কোনো সময় থার্ড পার্টি কাউকে পাঠাতে পারবেন না। যেমন উনি একজন কাস্টমার, আমার একটা ওয়েবসাইট আছে, উনি আমার জন্য ফার্স্ট পার্টি, ঠিক আছে? বাট আপনার ওনার ডাটাটা যখন আমি আপনার কাছে দিচ্ছি, আপনি ফেসবুক, আপনার ওনার ডাটা যখন আপনার কাছে পাঠিয়ে দিবে, আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, তখন হচ্ছে যে এটা থার্ড পার্টি হয়ে যায়। কারণ ফার্স্ট এন্ড সেকেন্ডের ভিতরে আছে, ফার্স্ট এন্ড সেকেন্ড ডাটা আদান প্রদান করতে পারে, থার্ড পার্টির কাছে ডাটা দিতে পারবে না। জিডিপিআর রুলস। এদিকে এই যে দেখেন, কনসেন্ট গ্র্যান্টেড জিডিপিআর, দেখছেন? কনসেন্ট জিডিপিআর ট্রু, এর মানে হচ্ছে কি জানেন? 2024 সালের জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের ব্রাউজারের থেকে কোনো ধরনের ডাটা ট্র্যাক করতে পারে না ফেসবুক। এই যে পিক্সেল সেটআপ দেখালাম না আপনাদেরকে, এই পিক্সেল সেটআপ কোনো কামে দিত না। এর মানে হচ্ছে পিক্সেল সেটআপ শিখবেন না এমন না, পিক্সেল সেটআপ শিখতে হবে, সাথে সার্ভার সাইড ট্র্যাকিং শিখতে হবে। এখন ডাটা নেওয়া হচ্ছে সার্ভার দিয়ে, আগে নিত ব্রাউজার দিয়ে ডাটা, এখন নেয় সার্ভার দিয়ে ডাটা। কথা বুঝতে পারছি? তো আপনার ব্রাউজার সাইড যদি আপনি না শিখেন, সার্ভার সাইড আপনি বুঝবেন না। মোস্ট অফ দা কাজ হচ্ছে আমার ব্রাউজার সাইডে করতে হয়।
ব্রাউজার সাইডে কাজ করে এরপরে সার্ভার সাইডে কাজ করতে হয়। কথা বুঝতে পারছি? তো এই যে বিষয়গুলো আছে এটি একটু প্র্যাকটিস করে আইসা, এগুলো প্র্যাকটিস করে আসতে মানে এটি যদি কাজ শিখতে পারেন অন্তত আগামী 2 বছর হইলে আর একটা কইরা খাইতে পারবেন কিছু। কারণ আমাদের অ্যাডস মার্কেট চলে এর উপরে। কথা বুঝতে পারছেন? মানে বাংলাদেশে এমন একটা কাজ শুরুই হয়নি। আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারলে এদিকে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায় এগুলো নিয়ে। যেমন জিএ4 আমি ডাটা নিতে পারি, ফেসবুকের ডাটা জিএ4 নিতে পারি, টিকটকের থেকে জিএ4 নিতে পারি। মানে টিকটকে পিক্সেল সেটআপ করা যায়, ফেসবুকে কনভার্সন ট্র্যাকিং করা যায়, ফেসবুকে আইনা পিক্সেল সেটআপ করা যায়। এই সব কিছু ডাটা যখন জিএ4 নিয়ে ফেলা দিব তখন মনে করেন যে একদম একদম সলিড একটা ডাটা পাই আমরা। ওই কাজগুলো যদি শিখতে পারেন কঠিন অবস্থা হয়ে যাবে। আমরা এটি শিখাই হচ্ছে আমাদের যে অ্যাডভান্স লেভেলের কোর্স আছে ওইটার ভিতরে আমরা এটা আছে। এটির ভিতরে ভাই দিলে এমনি আপনারা মাথা লোড দিতেছেন। ঠিক আছে? তখন মাথা আরো ভার হয়ে যাবে। আমার গতকালকে থেকে মাথা ভার। কালকে ২ টা মার্কেট প্লেসের ক্লাস হইছে। আজকে আবার একটা আছে, আজকে আবার এটা। রাইতের বেলা আবার বই এটা আমি প্র্যাকটিস করছি আপনারা দেখেন। যে আরো কত সহজ করে দেখেন যায়। ঠিক আছে? কিন্তু বেশি সহজ করতে গেলে দেখা যাবে যে আপনি কিছু বুঝবেন না। তার মধ্যে একটা শীট দিয়ে দিছি আপনারা। ওই শীট থেকে কপি পেস্ট করবেন জাস্ট। যেমনি দেখাই দিছি জাস্ট কপি পেস্ট করবেন। আর কিছু করার দরকার নেই। দেখেন ক্লায়েন্ট পান কিনা, ক্লায়েন্ট পাইলে কাম করে নেন। ইনকাম করতে পারবেন। এই যে যতটুক দেখাই দিছি এতটুক দিয়ে ইনকাম করতে পারবেন না। কালকে ক্লাসে দেখা দিলে ফুল ইনকাম করতে পারবেন। আজকের ক্লাসে মনে করেন ২,৫০০ টাকা উঠাইতে পারবেন, কালকের ক্লাসে আরো ২,৫০০ টাকা উঠাইতে পারবেন। ৫,০০০ টাকা। বুঝতে পারছেন? জাস্ট ক্লায়েন্টরা একটু কনভিন্স করে নিতে হবে এতটুকুই। আর কিছু না। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক, হ্যাঁ?